কোলেস্টেসিস মূলত গর্ভ অবস্থায় দেখা যায়, প্রেগনেন্ট পিরিয়ডে হয়। এটা লিভারের একটা অবস্থা, বিশেষ করে দেখা যাচ্ছে যে চতুর্থ পঞ্চম মাস বা শেষের দিকে শরীরের চুলকানি, মানে কোলেস্টেসিসের কারণে সিমটম হলো চুলকানি তৈরি হয়। হ্যাঁ, এই অবস্থাকে বলা হচ্ছে আইসিপি। আইসিপি বলা হয়, হ্যাঁ, ইন্টারহেপাটিক কোলেস্টেসিস, প্রসূতিকালীন কোলেস্টেসিস নামে এটা পরিচিত। তো এই সময় হয় কি আপনার প্রেগনেন্ট মহিলার যকৃতের কার্যকারিতা কমে যায়, অ্যাক্টিভিটিসটা কমে যায়, যে মানে নর্মাল মেটাবলিজম যে প্রসেস সেটা হচ্ছে কমিয়ে দেয়। তো এটা তখন লিভার এবং রক্তের মধ্যে রক্ত প্রবাহে পিত্ত তৈরি করে আর কি, হ্যাঁ, বাইল তৈরি করে। তো এই বাইলের কারণে, বাইলটা তো আমরা জানি যে তো রস কি করে, আমরা যখন খাই তখন আমাদের হজমে সহযোগিতা করে, বিশেষ করে চর্বি ভাঙতে ইয়ে করে, এটা তো আমরা জানি। তো ওই সময়টা এটার কার্যকারিতা কমে যায়, রক্তের মধ্যে এই পরিমাণটা বেড়ে যায়, তখনই হচ্ছে চুলকানোর মতন হয়। আমরা আর্টিকারিয়া বলি না, যে আর্টিকারিয়া তো বলছেন এই যে অ্যালার্জি টাইপের ইয়ে হয়, ওই রকম দেখা যায়। এটা কিন্তু সব মহিলাদের হয় না, সব গর্ভবতীদের হয় না, কিছু কিছু পার্সনের হয়। এই সময় আসলে খুব বেশি অ্যালোপ্যাথিক মেডিসিন খায় খুব একটা কাজ হয় না, হ্যাঁ, অত ইয়ে হয় না, মানে আমি যতদূর বুঝেছি, দেখেছি, ঘেটেছি, খুব একটা লাভ হয় না। আর এই সময় আরো কিছু সিমটম আসে, যেমন বমি বমি ভাব আসে, ঘন ঘন রক্ত হয়, তারপরে দেখা যাচ্ছে যে ফেস কালার হালকা ফ্যাকাশে টাইপের হয়ে যায়, আপনার পায়খানার কালারটাও চেঞ্জ হয়ে যায়, ধূসর বাদামি টাইপের হয়, প্রচন্ড টায়ার্ড লাগে, ক্ষুধা কমে যায়, ঠিক আছে, পেটের উপরের দিকে বিশেষ করে ডান সাইডের দিকে ব্যথা হয়, জন্ডিস হলে যেরকম ত্বক হলুদ হয়ে যায় ওই রকম ত্বক হলুদ হয় অনেকের, চোখ দেখা যাচ্ছে, চোখের সাদা অংশগুলো ওইরকম দেখা যায়। এই হলো বিষয়। তো এটার জন্য বিভিন্ন টেস্ট আছে, টেস্ট গুলো আমরা গুগল দেখলেই হয়ে যায়, আমি আর ওগুলা নিয়ে আলোচনা করছি না, জাস্ট রোগটা সম্পর্কে একটু ধারণা আপনাদেরকে দিলাম। তো ডাক্তাররা বলে যে নরম ঢিলাঢালা পোশাক পরবেন, বিশ্রাম নেবেন, কুসুম গরম পানিতে গোসল করবেন, এগুলা বলে। আমরাও বলি যে কুসুম গরম পানিতে একটু লবণ দিয়ে, মানে স্যালাইন ওয়াটার করে গা ধুবেন, তাহলে ইচিং গুলো কমে যায়, এরকম ম্যানেজমেন্ট আমরা দিয়ে দিই। আবার বলি যে তৈলাক্ত খাবার, অ্যালার্জেটিক খাবার গুলা খাবেন না, এই ইয়েগুলা হয়। তো যাক, আমি একটা মোটামুটি আইডিয়া আপনাদেরকে দিতে পারলাম। আপনারা গুগল করলে অনেক কিছু দেখে যাবেন, কিরকম কি হয়, ছবি টবি সব দেখতে পাবেন। আমার টার্গেট ওইটা না, আমার টার্গেট হচ্ছে কেসটা নিয়ে আলোচনা করার। যারা যারা পড়েছেন তারা তো পড়েছেন, যারা পড়েননি তাদের সাথে আমি একদম অ্যানালাইসিস এবং রুব্রিক্স এবং মেডিসিন সব নিয়ে একদম একটা খিচুড়ি করে আলোচনা করব। আমি মনে হয় আপনাদের যারা লিখেছেন তারা তো লিখেছেন, লেখার বাদ দিয়ে, মানে লিখেননি কিন্তু 2-1 মিনিট একটু বলতে চান কেসটা নিয়ে, এরকম যদি কেউ থাকেন আমি তাদেরকে সুযোগ দিতে চাই, আপনারা সুযোগ নেন। কেউ, যেমন আমাদের আনজির ভাই বললেন, হ্যাঁ, এরকম আর কেউ কি বলতে চান 1-2 লাইন? এনিওয়ান? শহীদুল ভাই কিছু বলতে চাইছিলেন? টাঙ্গাইল, টাঙ্গাইল বলছি, সিরাজগঞ্জ, ডক্টর শহীদুল ইসলাম। না ভাই, বলতে চাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনারা লিখবেন, ইয়ে করলে বেটার। তো যাক, আমরা কেসটা একটু আলোচনা করি। যেটা লিখে দিছি সেটাই আমি একটু পড়ে শোনাচ্ছি। সেটা হলো যে মহিলার বয়স 57, প্রেগনেন্সির 7ম মাস থেকে তার আর্টিকেরিয়ার সমস্যা, রুগীর এক রিলেটিভকে নিয়ে আসে, বেসিক্যালি সেটা তার মা, আমি রিলেটিভ
নিয়ে লিখেছি, কিন্তু সে মানে পরিচয় যেহেতু করাই দেয়নি, এটা আমার মা, এই কারণে আমি রিলেটিভে লিখছি। তো রিলেটিভকে নিয়ে সে চেম্বারে আসছে, তো রুগীকে জিজ্ঞাসা করলাম আপনার কি কি কষ্ট হচ্ছে খুলে বলুন। তো রুগী বলছে, ডাক্তার সাহেব আমার গত মাসের 16 তারিখে 16 তারিখে ডেলিভারি করে একটা বাচ্চা হয়েছে। তো প্রেগনেন্সি পিরিয়ডের 6ম মাস থেকে আমার ইচিং শুরু হয়ে যায়, চুলকাতে চুলকাতে ফুলে যেত। ডাক্তার বলছিল যে বাইল প্রোডাকশন কমে যাওয়ার কারণে এরকম হয়েছে। তো ডাক্তার সে সময় এর জন্য ওষুধ দিয়েছিল, কিন্তু কোনোভাবেই চুলকানি ভালো হচ্ছিল না। তখন তিনি বললেন যে প্রেগনেন্সি পিরিয়ডের অনেকের এরকম সমস্যা হয়। উনি ডিজিজটার নাম বলেছিলেন কোলেস্টেসিস, এই টাইপের কিছু একটা, মানে মহিলা তো ওইভাবে মনে হয়তো রাখতে পারেনি, সে বললো, আমি বুঝে গেলাম যে হ্যাঁ ঠিক আছে। তো এই কারণে নির্ধারিত সময়ের 1 মাস আগে আমার সিজার করানো হয়। মানে শেষ পর্যায়ে তার চুলকানিটা অনেক বেড়ে গেছে, তো বেড়ে যাওয়ার কারণে ডাক্তার বলছে যে না, আর দরকার নেই, আপনি সিজার করে ফেলেন, নর্মাল ডেলিভারির দরকার নেই। তো সে সিজার করে ফেলে। তো তাকে বললাম যে এই চুলকানির কারণে কি আপনার ডেলিভারি করতে হলো? তখন রোগী বলছে হ্যাঁ, ডাক্তার বলেছিল যে তাড়াতাড়ি ডেলিভারি না করলে বাচ্চার ক্ষতি হতে পারে। কোলেস্টেসিসে এটাও কিন্তু হয়, আমি যেহেতু নোট করিনি কোলেস্টেসিস নিয়ে, আমি পড়ে দেখেছি যে বাচ্চার বেশ কিছু কমপ্লিকেশন আসে, এই কারণে তাড়াতাড়ি ডেলিভারি করে ফেলাই ভালো। তো তিনি বলছেন যে ডেলিভারির পর চুলকানো ভালো হয়ে যাবে, ডাক্তার বললেন। তো তাই ডেলিভারি করলাম, করার ডেলিভারির 1 সপ্তাহর মতো ভালো ছিলাম, কিন্তু তারপরে পুরো শরীরে ইচিং আবার শুরু হয়ে গেল। আগে যে চুলকানিগুলো হতো সেগুলো তখন দানা দানা বা র্যাশ টাইপের কিছু ছিল না, কিন্তু ডেলিভারির পরে জায়গাগুলো একদম লাল লাল দানাদার, এরকম প্যাচ হয়ে, দানা দানা হয়ে প্যাচ তৈরি হয়। প্যাচ মানে তো বুঝেন, যে গোল 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 হয়ে এরকম ফুলে ফুলে, আমরা আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে আসুর বলে মনে হয়, আপনাদের বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ইয়ে করে, অ্যালার্জির মতো হয়ে গেছে। তো রুগীর সাথে আসা রিলেটিভস বলছে, তার মা বলছে যে এখন এগুলো সব জায়গায় লাল হয়ে বেরোচ্ছে, হ্যাঁ, আর এগুলো হচ্ছে একদম র টাইপের। তো মহিলার মানে আমি এইটুকের মধ্যে একটু আমার অবজারভেশন সহ এটা বলি, সেটা হচ্ছে মহিলার প্রেগনেন্সি পিরিয়ডের 6ম মাস থেকে তার এই আর্টিকেরে, আমরা কিন্তু এই যদি ওই অ্যালোপ্যাথি ডাক্তার কোলেস্টেসিস যদি না বলতো, তাহলে আমরা এটা আর্টিকেরিয়া বলেই কিন্তু বলে দিতাম, কারণ দেখতে ওরকমই। তো তার আর্টিকেরিয়ার সমস্যা 6ম মাস থেকে, এবং মানে আমার কাছে আসা পর্যন্ত সেটা কিন্তু কন্টিনিউ ভাবে চলছিল। তো একটা বিষয় কি, যে এটা আপনারা, এটা একটা টিপস, আমি আপনাদেরকে টিপস দিচ্ছি। এলোপাথারি আজকে কেন আসলো, কোত্থেকে আসলো, এগুলা আপনি করবেন ঠিক আছে, কিন্তু যখন এরকম কমপ্লেক্স কিছু আসবে তখন একটু বাহিরে, নর্মালের বাইরে আপনাকে একটু চিন্তা করতে হবে। যদি প্রেগনেন্সির সময়ে কোনো কমপ্লেন অ্যারাইজ হয়, ঠিক আছে, তখন আপনার ফার্স্ট কাজ হবে প্রেগনেন্সির হিস্ট্রিটা চেক করে দেখতে। এটা সবসময় করবেন। যদি কোনো মহিলা এসে বলে যে না, আমার এই প্রেগনেন্ট হয়েছিলাম তারপর থেকে হয়েছে, বা বাচ্চা ডেলিভারি হলো তারপর থেকে এরকম হয়েছে, বা যখন কনসেপ্ট করলো তারপর থেকে আসছে, তো তারপর থেকে এই সমস্যা হয়েছে, এইরকম কথা যদি কোনো পেশেন্ট বলে, আপনার ফার্স্ট কাজ হবে আপনি ওই প্রেগনেন্সি পিরিয়ডে সে সময় কি হয়েছিল সেই হিস্ট্রি আপনি খুঁচাবেন, খুঁচায় চেক করে দেখবেন সে সময় এমন কি উলট পালট হলো যে যা তারপর থেকে এই সমস্যাটা শুরু হলো, সেটা আপনি খেয়াল করবেন। আমরা সব সময় মনে করি, আমি পার্সোনালি এটাই করি, যে সে সময়ে পেশেন্টের এনভায়রনমেন্ট, মানে তার আইপিআর আশেপাশে যারা ছিল, যেমন যদি মহিলা হয় তাহলে দেখা যাবে যে শাশুড়ি বা ননদের সাথে, আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু বিভিন্ন ধরনের নাটক চলতে থাকে, তাই না, তো বুঝতেই পারছেন। তো সেরকম কিছু হয়েছে কিনা, বা হাজবেন্ডের সাথে, হাজবেন্ড ওয়াইফের মধ্যেও কিন্তু কন্ট্রাডিকশন হয়, ঝামেলা হয়, ওই রকম কোনো কিছু প্রেগনেন্সি পিরিয়ডে যেটা অস্বাভাবিক, সেরকম কিছু ঘটেছে কিনা সেটা কিন্তু আপনাকে খুঁজে বাইর করতে হবে। প্রেগনেন্সির সময় থেকে চালু হয়েছে, তাহলে আপনি কেস টেকিং এর সময় আপনার মাথার মধ্যে এই বিষয়গুলো ডেফিনেটলি আসতে হবে। আপনি যদি এই জায়গায় না নিয়ে এসে
একজন বলল আর আপনি চলে আসলো, আপনি ক্রেডুলাস নিয়ে নিলেন বা কারো প্রতি ইমফেসিস হয়ে আপনার কাছে চলে আসলো, আপনি লাইট ডিজায়ার ফর পজিটিভ নিয়ে নিলেন, এই কাজটা কিন্তু করতে যাবেন না, তাইলে কিন্তু আপনি আগেই শেষ, আপনি কিন্তু মূল ওষুধে পৌঁছাতে পারবেন না। আপনাকে ওই জায়গা থেকেই প্রশ্নগুলো করতে হবে, এই পয়েন্ট ধরেই আপনাকে কেস টেকিং এ আগাতে হবে। হ্যাঁ, এবং আপনি যাতে লাইনচ্যুত না হন, মানে সেটা আপনার মাথার মধ্যে রাখতে হবে। এদিক দিয়ে আগাবেন, দেখবেন লাইনচ্যুত হচ্ছেন না এবং খুব দ্রুত মেডিসিন সিলেকশন করতে পারছেন। তো যাক, আমি আবার কেস টেকিং এ ফিরে আসি। আমি কিন্তু মাঝে মধ্যে একটু করে ব্যাখ্যা দিব, আপনারা তো সবাই পড়েছেন, এই ব্যাখ্যাগুলা নিলে আপনাদের সুবিধা হবে। তো এই সময় প্রেগনেন্সির এই পিরিয়ডে আপনার মনের মধ্যে কি প্রশ্ন আসবে, কি ফার্স্ট কি কোশ্চিন আসা উচিত? একটা মহিলা যে আপনার কাছে আসছে একটা যে কোনো এক্স ওয়াই জেড একটা যে কোনো প্রবলেম নিয়ে, নট নেসেসারি যে সেটা তার আর্টিকেরিয়া হতে হবে বা কোলেস্টেসিস হতে হবে বা অন্য কিছু হতে হবে, নট নেসেসারি, কিন্তু এইরকম যদি আসে তাহলে আপনি আপনার মাথায় প্রথম কি প্রশ্ন আসবে? এনি আইডিয়া? আবার আরেকটা একটু ক্লু দিই, সাধারণত হয় কি, সাধারণত আফটার ডেলিভারি হোক বা এমনি হোক, বিবাহিত মহিলাকে সাথে করে কে নিয়ে আসবে, কার নিয়ে আসা উচিত? হাজবেন্ড। হাজবেন্ডকে নিয়ে আসা উচিত, কিন্তু ইনি একটা মহিলাকে নিয়ে আসছে, তার মাকে নিয়ে আসছে, এটাও কিন্তু আপনার মাথার মধ্যে আসতে হবে যে অল্প কয়েকদিন হলো তার ডেলিভারি হয়েছে, 1-1.5 মাস বা 2 মাস হলো তার ডেলিভারি হয়েছে, অথচ মহিলাকে তার মা নিয়ে আসছে, হাজবেন্ড কোথায়? এই প্রশ্ন আপনার মধ্যে থাকতে হবে। হাজবেন্ড কেন আসেনি, এটার উত্তর আপনাকে খুঁজতে হবে। কেন সে মায়ের সাথে আসছে, এইটা আপনাকে ভাবতে হবে। দেখা যায় কি, ধরেন হাজবেন্ড যদি নিয়ে আসে তাহলে বেবি থাকবে মায়ের কাছে বা তার শাশুড়ির কাছে, এটা একদম লজিক্যাল বিষয়, তাই না? হিসাব অনুযায়ী এই মহিলা তার হাজবেন্ড তাকে নিয়ে আসবে, তার বেবিটা তার মায়ের কাছে বাসায় থাকবে, কিন্তু সেটা কিন্তু আসেনি। এগুলা কিন্তু আপনার মাথার মধ্যে রাখতে হবে। আমি বারবার একই কথা বলছি এই কারণে, যাতে আপনার মাথার মধ্যে বিষয়টা স্ট্রাইক করে থাকে। তো আমি বললাম যে এগুলো কি খুব বেশি চুলকায়? পেশেন্ট বলছে হ্যাঁ খুব চুলকায়, এখন তো উরুর পেছনে এত বেড়ে গেছে। আমি বললাম এই চুলকানো নিয়ে কি আপনার মধ্যে কোনো ভাবনা কাজ করছে, এগুলো নিয়ে আপনি কি ভাবেন? তো রুগী বলছে যে আমার মনে হয় আমি যদি বাহিরে থাকি তাহলে আমার মাথায় থাকে না যে চুলকাই, কিন্তু যখনই বাসায় ফিরে আসি তখন মনে হয় যে এখানে ওখানে চুলকাচ্ছে, আমাকে চুলকাতে হবে। যখন আমি বাইরে থাকি তখন আমার মন অন্যদিকে ডাইভার্ট থাকে, চুলকানি আসে না। আর বাসায় ফিরলে যদি একটু চুলকানোর ভাব আসে তাহলে চুলকাতে শুরু করে দিই। ভালো করে বোঝেন, লেখা ছিল, আবার পড়বেন। আমি আজকে ক্লাস নিলাম, এরপর আবার রিডিং করবেন, তাহলে এটা একদম খুব কমন কেস। তো মহিলা বলছে যে আমি যখন বাইরে থাকি তখন চুলকানি হয় না, বাসায় থাকলে বেশি হয়। এই যে এটা একটা সেন্টিমেন্ট, তাই না? এই সেন্টিমেন্টের পেছনে সায়েন্স কি ব্যাখ্যা দেবে বলেন তো? সায়েন্সটা কি? চুলকানো, আমি বাইরে থাকলে আমার চুলকাচ্ছে না, আমার কনসেন্ট্রেশন অন্যদিকে হয়তো ডাইভার্ট থাকতেছে, আমার ইয়ে হচ্ছে না, কিন্তু আমি বাসায় আসলে আমি চুলকাচ্ছি। এর সায়েন্স কি? হোয়াট ইজ দ্য সায়েন্স বিহাইন্ড দিস স্টেটমেন্ট? সায়েন্স কি ব্যাখ্যা দেবে? দিতে পারবে? সায়েন্স কিন্তু এর ব্যাখ্যা দিতে পারবে না, হোমিওপ্যাথির ব্যাখ্যা দিতে পারবে। বাসায় ডেফিনেটলি কিছু না কিছু তো একটা ঝামেলা আছে, একটা গড়বড় আছে, যেটা তাকে ইরিটেট করছে। আর বাহিরে যে এমন কি হচ্ছে যে সে বুঝতে পারছে না, চুলকানিটা শরীর তো তারই, বাইরে যে এমন কি মানে হচ্ছে, এমন কি অদ্ভুত কিছু হচ্ছে, এমন কিছু খাচ্ছে না, এমন কি হচ্ছে যে তার চুলকানির কথায় মাথায় থাকতেছে না? নাকি বাইরে যে ফুচকা খাচ্ছে, চটপটি খাচ্ছে, হ্যাঁ, আর ওই খাওয়ার পর পরেই মহিলার আর্টিকারিয়া ভালো হয়ে যাচ্ছে? যদি এরকমটা হতো তাহলে এটাই পিকুয়ারিস হতো, পিকুলার লক্ষণ এটাই হতো, তাই না? তো যাক, আমি বললাম যে বাসার মধ্যে, তাকে জিজ্ঞাসা করলাম যে বাসার মধ্যে কি আছে, বাসায় কি কোনো প্রবলেম আছে?
তো রোগী এই হাসিটা মানে ফিক করে একটু হেসে দিল, এটা কিন্তু এম্বারাসমেন্টের হাসি না, হ্যাঁ, এটাকে বলে গ্রেগলিং হাসি। হ্যাঁ, গ্যাগলিং এর বাংলাটা কি? অট্ট হাসি টাইপের, তাই করে একটা হাসি দিল। না, এই চিং তো প্রবলেমের মতো, যখন আসে তখন চুলকায়, অন্য কিছু মনের মধ্যে নাই। তবে আমি একটু বুঝি, যখন মন অন্যদিকে থাকে, ডাইভার্ট থাকে, তখন চুলকায় না। তো দেখেন, আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন হলো গুরু চেনা, গুরুটা চেনাটা একটা মানে আমি মনে করি হোমিওপ্যাথি জগতে অন্যতম চ্যালেঞ্জ, কাকে ফলো করবো আর কাকে করবো না। তো আমার মনে মানে শ্রদ্ধা ভরে আমি আসলে স্মরণ করি ডক্টর মহন্তি স্যারকে। মহন্তি স্যার ডাইরেক্ট বলে দিত যে হেসে গেছেন তো ফেসে গেছেন, जो हंस गया तो फंस गया, मतलब बोलতেন हंस गया तो फंस गया। হ্যাঁ, তো মানে কেস টেকিং এর মধ্যে যদি হাসি কেউ দেয়, আমাদের ওই যে ডক্টর কাউসার উনি লিখেছেন এম্বারাসমেন্ট, এটা কিন্তু এম্বারাসমেন্ট না, হাসির মেলা টাইপ থাকে। হ্যাঁ, উনি বলতেন যে, মন্দি স্যার বলতেন যে কেউ যদি হেসে দেয় আমি পাগল হয়ে যাই, কেন হাসলো? হাজার টাইপের হাসি আছে, হাজার কারণে হাসে, আপনাকে দেখতে হবে সে কিভাবে হাসতেছে। যখন কেউ স্মাইল করছে, হ্যাঁ, বা লাফ করছে, তখন আপনাকে অবশ্যই এটা বিবেচনা করতে হবে, হোয়াই অ্যান্ড হাউ, হোয়াই সে কেন ইয়ে করলো এবং কিভাবে, হাউ কিভাবে করলো, সে হাসলোটা কি করে, এটা আপনাকে নিতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। তাহলে এম্বারাসমেন্ট বা হাইডিং এই বিষয়গুলো আপনি কিন্তু ভুলাই ফেলবেন না। এই পয়েন্ট ধরে সে লাভ করলো এবং কিভাবে লাভ করলো, হাসলো। হ্যাঁ, অনেক হাসি আছে না, নাক শীতকানো টাইপের, আমাদের ঘৃণা টাইপের হাসি, একটা হাসি দিয়ে দেয়, তাই না? আবার অনেক হাসি আছে ফেবুলাস টাইপের, বেলোডোনা যেরকম হাসে। আবার এপিসমেলের হাসি আছে, এমন ভাবে হাসছে, হাসে লুকাচ্ছে, করে একটা হাসি দিয়ে দিল, হাসি দিয়ে লুকাই ফেলতেছে। আবার লাফিং অন সিরিয়াস ম্যাটার, আমাদের রুব্রিক্স আছে, লাফিং অন সিরিয়াস ম্যাটার হতে পারে, যেখানে নেট্রামিওরের মতনও মেডিসিন আছে। তাহলে কেন হাসছে, কোন পয়েন্টে হাসছে, এটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি এই কেসটা যেটা দিয়েছি আপনারা একটা লাইনে আনতে পারেননি, একটা লাইনে আনতে পারলেই কেসটা সলভ হয়ে যেত। এই ধরনের আইপিআর মানে এই ধরনের ফ্যামিলিয়ার প্রেসার, ফ্যামিলিয়ার চাওয়া পাওয়া আমাদের সমাজ ব্যবস্থা এখন টু মাস কমন। আমরা খালি চিন্তা করি না বলে আমরা ধরতে পারি না, অন্য মেডিসিনে চলে যাই। এই মহিলাটা যে হাসিটা দিল, এই হাসি ছিল গ্রেগলিং। হ্যাঁ, আপনারা রুব্রিক্স নিতে পারেন, গ্রেগলিং, গিগলিং, গিগলিং। আচ্ছা, তো যাক, আমি আবার ফিরে আসি। আমি তাকে বললাম যে আপনার বাসায় কি কোনো প্রবলেম আছে? রোগী আবার না, কোনো সমস্যা নাই ডাক্তার সাহেব, এখন তো কিছু পরিবর্তন হয়েছে, বাচ্চা হওয়ার পরে পুরো সময়টাই তাকে দিতে হচ্ছে, এজন্য আমার কিছুটা ডিপ্রেশন লাগে। তার মানে কি, বাচ্চা হওয়ার পরে পুরো সময় তাকে দিতে হচ্ছে, এই জন্য সে কিছুটা ডিপ্রেশন লাগতেছে। তো বেসিক্যালি মহিলাটা কি বলতে চাচ্ছিল, যে এক জায়গায় বসে থেকে সারাদিন বাচ্চা দেখতে হচ্ছে, এটাই তার কাছে বোরিং লাগতেছে, এটাই তার কাছে কি বলে লেথার্জিক মনে হচ্ছে। বিষয়টা বুঝেন, বাচ্চাকে দেখতেছে, আগে তো ছুটে বেড়াতো, অফিসে যেত, আপনারা তো পুরো কেস টেকিং জানেনই। তো এখন তার এক জায়গায় বসে থাকতে তার প্রবলেম লাগতেছে, মানে কি, সে অ্যাক্টিভিটি চাই, তাই না? আমাদের রুব্রিক্স আছে কি, অ্যাক্টিভিটি ডিজায়ার, তাই না? বিজি মাস্ট কিপ। হ্যাঁ, যদিও বাচ্চাকে নিয়ে বিজি থাকতে হয়, কিন্তু এগুলো কাছাকাছি রুব্রিক্স, এগুলো আমি নিইনি, আমি আপনাদেরকে পড়ানোর জন্য, এটা একটা জার্নি মেডিসিনের, আমি ওই কারণে দিচ্ছি অ্যাক্টিভিটি ডিজায়ার, বিজি মাস্ট কিপ। হ্যাঁ, তবে এগুলা কিন্তু মূল রুব্রিক্স না। আমরা একটা কেসের কি করি, কোড ধরি, এটা কিন্তু কোড না, এগুলো হলো অক্সিলারি, আপনাকে সাহায্য করবে মেডিসিনের কাছে যেতে। ঠিক আছে, এগুলো হলো ইফেক্ট, কজ না, তার ইফেক্ট। হ্যাঁ, এই রুব্রিক্স গুলোর উপরে আমরা কিন্তু প্রেসক্রাইব করতে পারবো না।
তো এই বিজি অ্যাক্টিভিটি ডিজায়ার, বিজি মাস্ট কিপ, এই টাইপের আরো অনেকগুলা রুব্রিক্স এই মেডিসিনের মধ্যে আছে। যেমন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি, বিজি ফ্রুটলেসলি, বিজি মাস্ট কিপ, বিজি রেস্টলেসনেস ফ্রম, অ্যাক্টিভিটি ডিজায়ার অ্যাক্টিভিটি অল্টারনেটিভ উইথ ইনডিফারেন্স, হ্যাঁ, জেনারেল অ্যাক্টিভিটিস এমএল, জেনারেল অ্যাক্টিভিটিস ইনক্রিজড, রেস্ট ক্যান নট রেস্ট when things are not in proper place, restlessness bed tossing about, restlessness company in, restlessness sitting while, running desire for down to hill, running about, সব এই অ্যাক্টিভিটি রিলেটেড। চুপ করে বসে থাকতে পারে না, এই অ্যাক্টিভিটির মধ্যে তার থাকতে হয়, অ্যাক্টিভিটি বন্ধ হয়ে গেলে তার প্রবলেম শুরু হয়ে যায়। যদিও এই কেসের মধ্যে এই রুব্রিক্স গুলো নাই, আমি দিয়ে দিলাম, যেহেতু এটা ওয়ান কাইন্ড অফ জার্নি আমি দেখাচ্ছি, জার্নি পড়াচ্ছি, এই কারণে আমি রুব্রিক্স গুলো দিলাম। নাহলে আমি কিন্তু এটা আলোচনা করতাম না, আমি কিন্তু এগুলো নিয়েও নি, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, এটা মাথায় রাখবেন। এই মেডিসিনটার পেশেন্টরা এই এগুলো করে। তো আমি বললাম যে সেটা কি নিয়ে, তো সে বলতেছে মহিলা যে যেমন ধরুন এক জায়গায় বসে আছি সারাদিন, বাচ্চাকে দেখতে হয়, এটা অনেক বোরিং, লেথার্জিটিক লাগে, লাইফে এরকম চেঞ্জ হয়েছে তো কিছুটা বিষণ্ণতা লাগবে। তার মানে কি এক জায়গায় বসে থাকতে হচ্ছে, যে এই রুব্রিক্স গুলা দিলাম, দেখেন এই রুব্রিক্স গুলা কিন্তু এখানে ফিট হয়। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম, বাচ্চা হওয়ার আগে আপনি কি করতেন? রুগী বলছে, আমি জব করতাম, কিন্তু গত 1 বছর থেকে বাসায় বসে আছি, কারণ আমার প্রেগনেন্সিটা আইভিএফ করে হয়েছে। আইভিএফ তো বুঝেন, আমার এটা নিয়ে ব্যাখ্যা দেওয়ার কিছু নাই। আইভিএফ একটা আর্টিফিশিয়াল টেকনিক আর কি, হ্যাঁ। তো সেই টেকনিকে তারা মহিলা প্রেগনেন্ট হয়, এবং এই জন্য তাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে প্রথম থেকে। মহিলা বলছে, আমি প্রথম থেকে আমি রেস্ট নিয়েছি। তো দেখেন, মডার্ন এজে, মানে বর্তমান সমসাময়িকের এই যে অ্যাক্টিভিটি নিয়ে আমার মাথায় আসলো, এই বিশেষ করে মহিলারা বা এই জেনারেশনের তরুণ যারা আছে, তারা কিন্তু বাসায় বসে থাকতে চায় না। ম্যাক্সিমাম তরুণদেরকে দেখবেন আপনার বাড়ির ছেলে মেয়ে বা এই জেনারেশনের যারা আছে, জেন জেড, হ্যাঁ, বা তার আগের জেনারেশন, এরা কিন্তু বাসায় বসে থাকতে চায় না, তারা কাজ করতে চায়, মহিলারা কাজ করতে চায়, জব করতে চায়। ওখানে আপনারা কনফ্লিক্ট পাবেনই কোথাও না কোথায়। যেমন ধরেন বাচ্চা হয়ে গেছে, বাচ্চা সে চাচ্ছিল না, বিয়ের পরে এখন দেখেন, আগে হয়তো কি বিয়ের পরে কত তাড়াতাড়ি বাচ্চা নেওয়া যায় এটার একটা কম্পিটিশন থাকতো, এখন হচ্ছে বিয়ের পরে 4 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর হয়ে যাচ্ছে, তারা আমি এনজয় করি লাইফকে, আমি আমার জবটাকে করি, আমি সেটেল ডাউন হই, তাই না? ওই যে আমি আপনাদেরকে সম্ভবত ব্যাম্বুসার একটা কেসে বলতেছিলাম, বাচ্চা নিতে চাচ্ছিল না, মহিলা হাই অ্যাম্বিশিয়াস, হ্যাঁ। তো এগুলা জায়গা আসলে কনফ্লিক্ট তৈরি হয়। আর এই মহিলার কি হচ্ছে, সব বাদ দিয়ে এখন তাকে বাসায় বসে থাকতে হচ্ছে, কি আর করার আছে? তো এই কনফ্লিক্টের কারণেও কিন্তু ইচিং হতে পারে, হ্যাঁ। এই কনফ্লিক্ট, আমি চাই জবে থাকতে, আমি বাসার প্রেসারে করতে পারলাম না, জব আমার থেকে দূর করে দিতে হলো, এখান থেকে কিন্তু একটা ইচিং এরিয়া তৈরি হতে পারে। তো যাক, এটা আমি একটা ছোট টিপ্পনি বললাম আর কি। তো আমি তাকে বললাম যে আপনি 1 বছর থেকে জব করছেন না, তাই তো? তো পেশেন্ট বলছে হ্যাঁ। তো তাহলে কি হলো, মহিলার প্রেগন্যান্সি হলো আইভিএফ এর মাধ্যমে, এটা আমরা একটা ক্লু পেলাম। তার কনসিভ হলো আইভিএফ এর ইফেক্টে। তাহলে এবার আপনাকে আসতে হবে যে কেন তাকে আইভিএফ করতে হলো। সবকিছু তো ভালোই চলছিল, তার মধ্যে আমরা কাগজ দেখেছিলাম ফিজিক্যাল কোনো প্রবলেম ছিল না, কোনো ওষুধ, অন্য কোনো ওষুধও খাইতে হতো না, ডায়াবেটিস বলেন বা হাইপার টেনশনের ওষুধ খেতে হতো না, তাহলে আইভিএফ কেন? এটাও কিন্তু আপনার একটা থিঙ্কিং এর মধ্যে আসতে হবে, নিশ্চয়ই কোথাও না কোথাও একটা ঘাটতি আছে, হ্যাঁ। এই মানে তার হাজবেন্ডের সাথে, মানে তার আইপিআর এর মধ্যে নিশ্চয়ই কোনো একটা ডিফেক্ট আছে, যার কারণে তাকে আইভিএফ এ যেতে হলো, এটা কিন্তু ইন্ডিকেট করছে, ঠিক আছে? তো কিছু না কিছু তো তার ডেফিনেটলি, সে যতই বলুক, তার এনভায়রনমেন্টে, মানে আইপিআর এর মধ্যে, বিশেষ করে তার হাজবেন্ডের সাথে কিছু না কিছু তো একটা আছে। তো বেশিরভাগ ক্ষেত্রগুলোতে হয় কি, আপনার জয়েন্ট ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ির সাথে যখন থাকে, আমরা বারবারই সিপিয়া পড়তে যেয়ে দেখেছি বা আদার্স মেডিসিন পড়তে যেয়ে, ব্যাম্বুসা পড়তে যেয়ে দেখেছি যে শাশুড়ি বউ শাশুড়ির সম্পর্কে
কোনো ঝামেলা থাকে, সেখান থেকে প্রবলেমগুলো হয়। কিন্তু এই মহিলার হিস্ট্রিতে আমি কিন্তু শাশুড়ির সাথে কোনো ইনফরমেশন পাইনি। ঠিক আছে? তো আমি একটা হিন্ট নিয়ে নিলাম, আইভিএফ এর বিষয়টা মাথায় রাখলাম। বাচ্চা আগে হওয়ার আগে তার কোনো সমস্যা ছিল না। আর আরেকটা হিন্ট কি, বাসায় থাকলে তার ইচিং হয়, বাইরে গেলে হয় না। তাহলে দুইটা বিষয় নিয়ে আমরা কিন্তু মাথার মধ্যে রাখলাম। আরেকটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হলো মহিলার বয়স 37। 37 বছর বয়স একটা মহিলা, আমরা সাধারণত বলি যে 40-এর মধ্যেই এই কোর্স কমপ্লিট করে বাচ্চা কাচ্চা নিয়ে নিতে বলি। যত টাইম যেতে থাকে ততই বিভিন্ন জটিলতা তৈরি হয়ে যায়। কিন্তু এই মহিলা কেন এত দেরি করলো, এই প্রশ্নটা কিন্তু আপনার মনের মধ্যে আসতে হবে। আপনার মাথার মধ্যে মহিলাটাকে নিয়ে যা যা চিন্তা আপনি যখন পড়ছেন বা এরকম একটা কেস পেলেন, তখন কিন্তু এই চিন্তাগুলো আপনার কাছে আসবে। তাহলে আরেকটা পয়েন্ট যোগ করে নেন যে মহিলার 37 বছর বয়সে সে আইভিএফ করে নিয়েছে। তার বিয়ে তো কমপক্ষে 5-7 বছর আগে হয়েছে। তো এই 5-7 বছর আগে কেন আইভিএফ করলো না? 3-4 বছর আগেও তো করতে পারতো। তাইলে ধরেন 33 বা 34 বছর থাকতো, তাহলে প্রেগনেন্সির পিরিয়ডে ঝামেলাগুলো কম হতো। তো আমরা যদি যুক্তির খাতিরে ধরে নিই যে মহিলা 30 বা 32 বছরে বিয়ে করেছে, তাহলে 3-4 বছর ন্যাচারাল ট্রাই করেছে, তাই না? প্রথমে তো ন্যাচারাল ট্রাই করে। তো তারপরে হয়নি, তখনই তাহলে যে এগুলা করতে হতো কিন্তু সে করেনি, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। তো যাক, আমি মহিলাকে জিজ্ঞাসা করলাম যে এটা কি আপনার প্রথম বেবি? তো পেশেন্ট বলছে যে বিয়ের 6 বছর পরে আইভিএফ এর মাধ্যমে আমি প্রেগনেন্ট হই। এটা জন্য আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। যখন থেকে কনসিভ হয় তখন থেকে আমি বাসায় বসে থাকি। আইভিএফ যেহেতু করছিলাম, এর জন্য আমার পরিবারের লোকজন জবে যেতে নিষেধ করে। আর তারা বলে যে তুমি চাকরি ছেড়ে দাও, দিয়ে বাসায় বসে থাকো। তো আপনার ইচ্ছা কি ছিল? তো বলতেছে যে আমার ইচ্ছা ছিল আমি জবটা কন্টিনিউ করি। জব ছাড়ার বিষয় নিয়ে আমার মধ্যে ভালো ফিল হতো না। বেশিরভাগ সময় আমাকে একাই থাকতে হতো। ডেলিভারির 1 মাস আগ পর্যন্ত আমাকে একাই থাকতে হয়েছে। 1 মাস আগে আমার মা আমার কাছে আসে। তার আসার আগ পর্যন্ত পুরাটা সময় আমাকে একা একা কাটাতে হয়েছে, যদিও হাজবেন্ড ছিল। তো আমি দেখেন, তাই কিন্তু ইমিডিয়েটলি প্রশ্ন করলাম যে আপনার কি ইচ্ছা ছিল? রুগী উত্তর দিচ্ছিল যে আমি জব কন্টিনিউ করি, কাজ করতে থাকি। তার ফোকাসটা খেয়াল করেন। এই প্রত্যেকটা বিষয় কিন্তু গুরুত্ববহ। এই কথাগুলো অনেক অর্থ হতে পারে যে জব করাটা তার প্যাশন ছিল, বা অন্য কোনো কারণ হতে পারে। তো এই কারণে রুগীর ওয়ার্ড গুলা, শব্দ চয়ন গুলা, আপনাকে এই রুগী যে ওয়ার্ড গুলা বলে এই স্টেট গুলাতে, এটা বেসিক্যালি তার ভাইটাল ফোর্সের ওয়ার্ড। ভাইটাল ফোর্স থেকে ওয়ার্ড গুলো আসে। এই কারণে ভাইটাল ফোর্সকে বুঝতে গেলে আপনাকে ওয়ার্ড গুলাকে শুনতে হবে, বুঝতে হবে। তো যাক, রুগী আরেকটা কথা বলছিল যে বেশিরভাগ সময় আমাকে একাই থাকতে হবে। আমার মা কিছুদিন আগে আসছে, মানে আগে সে একলা ছিল, ঠিক আছে? মা আসছে ডেলিভারি হওয়ার 1 মাস আগে, তাহলে হাজবেন্ড কই ছিল, বা তার শ্বশুর শাশুড়ি বা শ্বশুর বাড়ির লোকজন কই ছিল, এগুলো মাথায় কিন্তু আসতে হবে আপনার। তো পেশেন্টের রিলেটিভ বলছে যে ডাক্তার তাকে পুরোপুরি রেস্ট নিতে বলছে। মানে পেশেন্টের সাথে যে মা আসছে সে বলছে যে ডাক্তার বলেছিল তাকে পুরোপুরি রেস্ট নিতে। তো পেশেন্ট বলছে যে 2-1 মাস রেস্ট নিতে বলেছে। তারপরে আমার সেরকম কমপ্লিকেশন ছিল না, কিন্তু যেহেতু আইভিএফ এর মাধ্যমে হয়েছে এই জন্য ফ্যামিলির সবাই সাজেস্ট করেছে যে বাসায় থাকতে। তো আমি বললাম যে সবাই বলেছে নাকি আপনার শাশুড়ি বলেছে? মানে আমি কোরিলেট করছি যে শাশুড়ির সাথে কোনো কাহিনী আছে কিনা। তো পেশেন্ট বলছে না না না, সবাই বলেছে। তো এর মানে হলো বাসায় থাকার ইচ্ছা ছিল না? তো পেশেন্ট বলছে না, কেননা আমাকে বাসায় একাই থাকতে হতো। আর প্রথম থেকে যেহেতু আমি জব করতাম, যেহেতু বাসায় বসে থাকা তো আমার কাছে একদম অ্যাকসেপ্টেবল ছিল না। কাজ ছাড়া থাকাটা আমার অভ্যাস ছিল না। যদিও পরিবারের মানে পরে আমি চিন্তা করলাম যে আমি যদি পরিবারের বিপরীতে যাই, তাদের মতের বাইরে যাই, আর যদি কিছু হয়ে যায়, মানে কি, মানে পরিবার বলছে সে রিস্কও নিতে পারছে না, যদি আবার অ্যাক্সিডেন্ট কিছু হয়ে যায় তখন তো পরিবার আবার আমাকে দুষবে। এই কারণে ঠিক আছে, একাই বাসায় বসে থাকি। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কিছু হয়ে যায় মানে?
এটা দিয়ে কি বোঝাচ্ছেন? তো পেশেন্ট বলছে যে কোনো কিছু খারাপ হয়ে যায়, হ্যাঁ, প্রেগনেন্ট ছিলাম, আর এত আর সাধনা করে হয়েছে, সব তো আর নিজের ইচ্ছা মতো হয়েছিল না। তো প্রেগনেন্সির সময় আপনি বাসাতে একাই ছিলেন, তাই তো? মানে এই কিছু কোশ্চিন থাকে, একটু খোঁচাতে হয়, বারবার বারবার করতে হয় রুগীর টেম্পারমেন্ট দেখার জন্য। আপনি বারবার করলে দেখা যাচ্ছে রুগী অনেক সময় রাগ করে, তখনও কিন্তু আপনি ওখান থেকে রুগীর মেন্টালিটি কিছু বুঝতে পারবেন, রূপ দৃশ্য চলে আসে। তো এই কারণে আমি আবার জিজ্ঞাসা করলাম, প্রেগনেন্সির সময় আপনি বাসায় কি একাই ছিলেন, মানে বাসায় একাই ছিলেন, তাই তো? তো রুগী বলছে, জি বেশিরভাগ সময় একাই ছিলাম। কেউ আপনার সাথে ছিল না? জি, কেউ ছিল না। শুধুমাত্র আমি, হাসব্যান্ড আর আমি। তো আপনার সাথে আপনার হাসব্যান্ডের রিলেশন কেমন? পেশেন্ট বলছে ভালো। তো সে কি আপনার কেয়ার করে? রোগী বলছে হ্যাঁ করে। তো আপনার শাশুড়ির সাথে আপনার সম্পর্ক না। এবার রোগী করে আবার ওই আগের মতো একটু মৃদু হেসে দিল। দিয়ে বলছে তার সাথে কোনো প্রবলেম নাই। তো আমি বললাম ঠিক তো? মানে একটু কনফিডেন্টলি বললাম, যেহেতু হাসছে একটু খোঁচা মারতে হবে। ঠিক তো? একটু বোল্ডলি বললাম। আবার না সেরকম কিছু না। তার প্রতি আমার মনের ভেতরে কিছু নাই। সে আমাকে পেরেশান করে রাখছে এমনটা না। তো পেশেন্টের সাথে আসা তার মা বলতেছে যে তার সাথে তার পরিবারের সবার রিলেশন অনেক ভালো। তো আমি বললাম যে ফ্যামিলি নিয়ে আপনার কোনো টেনশন নাই, কোনো ঝামেলা নাই, তাই তো? তো রোগী বলছে না না না। তো আমি বললাম তো ইদানিং আপনি কি নিয়ে টেনশন করছেন? তো রুগী বলছে যে মানে আবারও করে একটা হাসি দিয়ে দিল, দিয়ে বলতেছে এই হাসিটা কিন্তু গ্রিকলিং, হ্যাঁ, এটা কিন্তু লাফিং বা স্মাইলিং না। তো সে বলতেছে যে মেজর কোনো টেনশন নাই, আমি মাঝে মধ্যে কিছুটা ভবিষ্যৎ নিয়ে ফিল করি, সবকিছু ভালো হবে তো, ভালোই তো হবে বা ভালো হবে এরকম কিছু আর কি। তো আমি বললাম যে বিষয়টা একটু খুলে বলেন তো। তো পেশেন্ট বলছে যে প্রেগনেন্সির সময় আমি চেয়েছিলাম সবকিছু ভালোভাবেই হোক, কোথাও কোনো খারাপ না হয়ে যাক। তো মনের মধ্যে এক ধরনের ইনসিকিউরিটি ফিল আসতো, আর একাই থাকার কারণে মন অন্য কোনো দিকে ডাইভার্ট থাকতো না। আমি সব সময় ভাবতাম সবকিছু ঠিকঠাক হবে কি হবে না, তো ডেলিভারি ঠিক মতো হবে কি হবে না, বাচ্চা সুস্থ হবে কিনা এগুলা ভাবতাম। তো আমি বললাম যে আচ্ছা বলুন তো আপনার কাছে জব এত ইম্পর্টেন্ট কেন? তো পেশেন্ট একদম সরাসরি, মানে কোন চিন্তা ভাবনা ডাইরেক্ট বলতেছে যে নিজেকে বিজি রাখার জন্য আমি ডাক্তার সাহেব জব করতাম। জব ইম্পর্টেন্ট না, কিন্তু জব করতে ভালো লাগতো, আর আমার টাইম পাস হতো। কিন্তু ব্যস্ত থাকার আমার অন্য কোনো অপশন, মানে কারণ ব্যস্ত থাকার আমার অন্য কোনো অপশন ছিল না। আমার হাজবেন্ড তো অতটা ওরকম না যেমনটা আমি চাই। আমি চাই সে আমার সাথে কথা বলুক, আমার কাজে ইনভলভ থাকুক। আসলে সে কিছুটা রিজার্ভ টাইপের। আমি কথা বললে সে কথা বলে, নিজে থেকে কোনো কথা বলে না। কিন্তু আমার গল্প করতে ভালো লাগে, মানুষের সাথে মিশতে ভালো লাগে। কিন্তু বাসায় তো সেগুলো আর হয় না, একাই থাকতে হয়। এজন্য অফিসে থাকতে আমার ভালো লাগে। সবার সাথে থাকলে ভালোই কেটে যায়, সময় ভালোই কেটে যায়। আর অত চিন্তা ভাবনা কিছু আসে না। তাহলে কি বলল রুগী? রুগী বলছিল যে বিজি থাকার জন্য জব করতাম। এটা কিন্তু অ্যাম্বিশন ইনক্রিজড হলো না কিন্তু। তাই না? এটা কিন্তু অ্যাম্বিশিয়াস ওই লেভেলে কিন্তু হলো না। সে কেন জব করছে? সে নিজেকে বিজি রাখার জন্য। তো আমি পার্সোনালি ভাবছি মহিলাটা দেখতে কিন্তু সুন্দর। হ্যাঁ, বেশ সুন্দর, স্মার্ট। তো এবং মানে উচ্চ শিক্ষিত। হ্যাঁ, সে এমবিএ করেছে, এমবিএ করে সে জবে ঢুকছে এবং আ যাদের একটা জিনিস দেখা যায় যে উচ্চ শিক্ষিত মহিলারা এবং দেখা যাচ্ছে যে হাই অ্যাম্বিশিয়াস, এই মহিলাদের মধ্যে কিন্তু মানে বাচ্চা নেওয়ার টেন্ডেন্সি, বাচ্চা নেওয়ার ক্ষেত্রে এরা কিন্তু ইনডিফারেন্স, উদাসীন থাকে। আর ইদানিং তো দেখা যায় যে বাচ্চা নেওয়ার মানে প্রায়োরিটি কিন্তু মানুষ কম দেয়। জাপানে দেখেন প্রোডাকশন রেট একদম মাইনাসের কোঠায়, তারা বাচ্চা নেওয়াটাকে আর জরুরি মনে করে না। ধীরে ধীরে এই যে শিক্ষা, আমাদের যে সমাজ ব্যবস্থা, এগুলো কিন্তু এরকম হয়ে যাচ্ছে। আগে বাচ্চা নিতে মানুষ কার্পণ্য বোধ করতো না। আমার দাদার দিকে চিন্তা করেন, নানার দিকে বা আপনাদের ইয়ে করেন, 10টা করে বাচ্চা। এখন ওই একটা হলে ভালো ভালো হয়, দুটা হলে আর নয় স্লোগান হয়ে গেছে।
তো অনেকের মধ্যে এই অনেক মানে একটা মেজর পার্সনের মধ্যে কিন্তু বাচ্চা নেওয়ার ইয়েটা নাই। তো এগুলা মূলত হচ্ছে এই যে মানুষ মানে হাজবেন্ড ওয়াইফ দুইজনই হাই অ্যাম্বিশিয়াস থাকে, বাইরে যেতে চায়, কাজ করতে চায়, মহিলাদের ক্ষেত্রেও তাই হয়। আর মহিলা হচ্ছে কি উত্তর দিল, নিজেকে বিজি রাখার জন্য কাজ করি। হ্যাঁ, এরপরে কি বললো, টাইম পাসও হয়ে যায় এবং কাজ করেও ভালো লাগে। তো এখনকার প্রশ্ন হলো কেন সে নিজেকে, এবার আপনার মধ্যে প্রশ্ন হবে যে সে কেন নিজেকে বিজি রাখতে চায়। হ্যাঁ, আপনার মধ্যে কি জিনিস আছে যেটা থেকে সে বেসিক্যালি পালিয়ে বিজি থাকতে চাচ্ছে, পালায়, এটা ওয়ান কাইন্ড অফ পালানো, পালিয়ে বিজি থাকতে চাচ্ছে। এই প্রশ্নটা আপনাকে খুঁজতে হবে। হ্যাঁ, সে বলছিল নিজেকে বিজি রাখার তার অন্য কোনো অপশন নাই। তার কথা থেকে কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে মহিলা কিন্তু অ্যাম্বিশিয়াস না, সে জবটা করতেছে তাকে বিজি রাখার জন্য। হ্যাঁ, যদি সে মানে অ্যাম্বিশিয়াস হতো তাহলে তার কথার মধ্যে কোথাও না কোথাও দেখতেন যে সে একটা এম বা একটা গোল এইগুলা নিয়ে কথা বলতো, কিন্তু সে তা বলেন একদম স্পষ্ট স্টেটমেন্ট যে নিজেকে বিজি রাখার জন্য। আর সে কেন নিজেকে বিজি রাখে, কারণ হাজবেন্ড তো নিজে থেকে কিছু বলে না, তার সাথে আবার শ্বশুর শাশুড়িও থাকে না যে গল্প গুজব করে সময় কাটাবে। আর যদিও বা থাকতো তাহলে হয়তো তাদের সাথে কি কথা বলবে। মহিলার গল্প গুজব করতে ভালো লাগে, তাই না, আড্ডা দিতে ভালো লাগে, মানুষের সাথে মিশতে ভালো লাগে। আর হাজবেন্ড কথা বলতেছে না, তাহলে বেটার কি, বেটার জবে যাও, জবে যেয়ে বাইরে যাও, বাইরে যেয়ে বিজি থাকো। মহিলার স্বভাব তার হাজবেন্ডের স্বভাবের পুরো অপোজিট। মহিলা বলছিল যে অফিসে থাকতে আমার ভালো লাগে, সবার সাথে সময় ভালো কেটে যায়, আর অত চিন্তা ভাবনা করার কিছু নাই। এই যে কথাটা বললো, বেশি চিন্তা ভাবনা করার কিছু নাই, এই বিষয়টা এইটুকু যদি বুঝতে পারেন আপনার কেস সলভ হয়ে যাবে, খুব ইজি। আপনি গভীর জায়গায় চলে যাচ্ছেন, অনেক ইয়েতে যাচ্ছেন, দরকার নেই, খুব অল্প অল্প চিন্তা করেন। তো আমি মহিলাকে বললাম যে আমার তো মনে হয় আপনি পড়ালেখায় বেশ ভালো। তো জি, একটু ইয়ে করে বললো যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করেছি। তো জব চেঞ্জ করেছেন নাকি, আমি প্রশ্ন করলাম জব চেঞ্জ করেছেন নাকি এই একটা জবেই আছেন। তো মহিলা বলতেছে জি আমি দুটা জব চেঞ্জ করেছি, আগে একটা বেসরকারি ফিনান্সিয়াল কোম্পানিতে চাকরি করি, তারপরে একটা বিদেশি এনজিও তে চাকরি নিই। বাহ, খুব ভালো। তো মহিলাটা বেসিক্যালি ইন্টার কর্পোরেশন নামে একটা প্রতিষ্ঠান ছিল, এখন আছে কিনা জানি না, এটা অনেক আগেকার কথা বলতেছি, কয়েক বছর, মানে কেয়ারের একটা ইয়ে আর কি, ডোনার এজেন্সি। ডোনার এজেন্সিতে একটা বড় পোস্টে সে চাকরি মানে করতো আর কি, এবং এর আগেও দু একবার চেঞ্জ করেছে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই মহিলার এই চাকরি চেঞ্জ করছে, বড় জায়গায় যাচ্ছে, মানে মহিলাটার অবশ্যই ডেফিনেটলি যোগ্যতা আছে। সে একটা ডোনার এজেন্সিতে চাকরি পাওয়া কিন্তু মুখের কথা না, এটা কিন্তু লোকাল এনজিও না, বিদেশি সংস্থা, সেখানে সে চাকরি করছে, জব পেয়েছে, এবং জব সে চেঞ্জও করছে। যদিও সে আমাকে বলছিল যে জব চেঞ্জ করলেন কেন, বলছে আমার হাজবেন্ড আগে অন্য জায়গায় থাকতো, সেখানে আমি ইয়ে করছি, আবার হাজবেন্ড রাজশাহীতে চলে আসে, ট্রান্সফার হয়ে আসে, তো তখন আমি আবার এখানে নিই। তার মানে সে নতুন জবে অ্যাপ্লাই করছে, চাকরি পাচ্ছে, তার মানে ডেফিনেটলি তার যোগ্যতা আছে, তার প্রোফাইল ভারী, আর সে নিজেকে বিজি রাখার জন্য জব করতেছে, এটাও কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। তো আমি তাকে বললাম যে আপনি যখন একাই থাকেন তখন কি ডিপ্রেস ফিল করেন, ডিপ্রেস বোধ করেন? তখন পেশেন্ট বলছে হ্যাঁ, আমি যখন একাই থাকি তখন মনের মধ্যে তো কিছু কিছু উদাসী ভাব আসে, কিছু কিছু খেয়াল আসে। তো বেশিরভাগ সময় কি টাইপের খেয়াল আসে যেটাতে আপনি আসলে খুব ডিস্টার্ব বোধ করেন? তো পেশেন্ট বলছে যে সবচেয়ে বেশি তো আমার যেটা প্রবলেম সেটার উপরে আমার ফোকাস থাকে, মানে ওই যে চুলকানিটার উপরে ফোকাস থাকে। তো কেস টেকিং এর সময় এই প্রশ্ন আপনারা অবশ্যই করবেন যে বেশিরভাগ সময় আপনার মাথার মধ্যে কি ঘোরে, আপনার মাথার মধ্যে কি খেয়াল আসে যেটাতে আপনি খুব ডিস্টার্ব বোধ করেন, আপনি আপনার মনটা উথাল পাথাল হয়ে যায়, এই টাইপের প্রশ্ন আপনার ভাষায় করবেন। এই প্রশ্নগুলো করলে হয় কি, আপনি পেশেন্টের যে ডিসপোজিশন, এই উত্তর যদি পেশেন্টের কাছ থেকে পান তাহলে আপনি পেশেন্টের ডিসপোজিশন লেভেলটা বুঝতে পারবেন। ঠিক আছে? তো
আমি বললাম যে কি প্রবলেম ছিল, তো পেশেন্ট বলছে যে বাচ্চা হতো না, এটা আগে তার ইয়ে ছিল, চিন্তা ভাবনা বা ডিপ্রেশন যাই বলে। তো তাহলে যখন আপনি একাই থাকতেন তখন এই চিন্তাগুলো আসা শুরু হয়ে যেত, তাই তো? তো পেশেন্ট মাথা ঝুঁকে বলল হুম হুম। তো তার সাথে আসা তার মা বলছে যে ডাক্তার সাহেব, যখন বাচ্চা হবে না তখন তো টেনশন হতেই হবে, সে তো একা একা থাকতে পারে না। সাধারণত যারা একাই থাকে তাদের নিজের খেয়াল খুশিতে খাচ্ছে, পড়ছে, ঘুমাচ্ছে, কিন্তু তার নেচারটা অন্যদের থেকে আলাদা। সে একা হয়ে গেলে খেতে পারে না, কিন্তু দুই একজনের সাথে থাকলে সে হেসে হেসে কথা বলবে, গল্প করবে, গল্প করে করে খাবে। যখন সে একা হয়ে যায় তখন তার রান্না করতেও ইচ্ছা হয় না, হ্যাঁ, নিজের জন্য দেখা যাচ্ছে রান্নাই করে না। হ্যাঁ, এখন বাচ্চা হয়ে গেছে, বাচ্চাকে নিয়ে নতুন টেনশন, তাছাড়া সারা শরীরে চুলকাচ্ছে। এখন ডাক্তার সাহেব একটা ভালো ওষুধ দেন যাতে তার সে দ্রুত সুস্থ হয়ে যায়। এটা কিন্তু পেশেন্টের মায়ের কথা। তো হাজবেন্ডের একটা জিনিস খেয়াল করবেন, হাজবেন্ডের সাথে যদি ওয়াইফ আসে বা মেয়ের সাথে যদি মা আসে, হ্যাঁ, তাহলে কিন্তু কেস টেকিং অনেক সুবিধা হয়ে যায়, অনেক সুবিধা হয়ে যায়। কারণ তারা যে কথাগুলো বলবে পেশেন্টের ডিসপোজিশন নিয়ে কিন্তু বেশিরভাগ কথা বলবে। এবং আপনারা এই কথাই কিন্তু, আমরা তো অর্গানন পড়ি না, না পড়েই আমরা বড় ডাক্তার আর কি, এই কথাই কিন্তু অ্যাফোরিজম 84-এ হ্যানিম্যান স্যার বলে গেছেন। কি বলেছেন? দোজ দোজ অ্যাবাউট হিম টেল হোয়াট দি হেয়ার্ড হিজ কমপ্লেন অফ, হাউ হি হ্যাজ বিহেভড অ্যান্ড হোয়াট দে হ্যাভ নোটিস ইন হিম। খুব সুন্দর করে বলে গেছেন। হ্যাঁ, আমি এগুলো নিয়ে ব্যাখ্যা করবো না, এই 84 নাম্বার মানে বোঝার আছে, এটা দেখলে মানে এটা বুঝলে আমাদের অনেক কিছু হয়ে যায়। তো যাক, আমি আলোচনা আসি। পেশেন্ট বলছে যে আমার হাজবেন্ডের স্বভাব আমার থেকে পুরোপুরি আলাদা। তো কিরকম? বলছে যে যেমন ঘোরাফেরা করা, হাসি মজা করা, মানুষের মাঝে যাওয়া বা মেশা, এই বিষয়গুলা আমরা মেয়েরা কিছুটা হাজবেন্ডের উপরে নির্ভরশীল। কিন্তু তারও তো এগুলো বোঝা উচিত। সে প্রথম থেকে এগুলো বুঝে না, প্রথম থেকে, বিয়ের প্রথম থেকে এগুলো বোঝে না। এই জন্য আমার মনের মধ্যে এগুলোকে চেপে রাখছি, কারণ সে তো এখন আর এগুলো পছন্দ করে না। আমি তাকে বললাম যে আপনার কি তার উপরে রাগ হয়? পেশেন্ট বলছে হ্যাঁ, রাগ তো হয় তার এই ডিজার্ভ নেচারের জন্য। দেখেন, রুগীর সাথে আমার কাছে কথা, মানে তার সাথে যখন আমি কনভারসেশন করছি, আমার সাথে তার সাথে কথা বলে আমার মনে হচ্ছিল যে সে রিয়েলিটিতে যে সঠিক কথা আহ, আমাকে কিন্তু পুরোপুরি সে শেয়ার করছে না। হ্যাঁ, যে সে কেন আসলে তার সিক, তার ডিজ ইজ, সেটা কোন জায়গায়, সেটা কিন্তু সে ওইভাবে মানে ক্লিয়ার কাট সে বলতেছে না, বা বলতে হয় সেটাও সে জানে না। ওটাই কিন্তু অ্যাফোরিজম 84-এ দেওয়া আছে। হ্যাঁ, অ্যাফোরিজম 84-এর এই পরের অংশটা কি বলা আছে? পরের অংশ বলা আছে, দেখেন আমি এটা দিয়ে দিই। দ্য ফিজিশিয়ান The physician sees, hears, and remarks by his other sense what there is of an altered or unusual character about him. হ্যাঁ, এই যে বলতেছে কি আদার সেন্স, হোয়াট ইজ আদার সেন্স? আদার সেন্স হচ্ছে তার যে রেশনালিটি, মানে তার এই যে যুক্তিকতা বা বিচার বুদ্ধির উপরে যেটা যায়, হ্যাঁ, সেটা ফিলের উপরে নির্ভরশীল। আর আপনার মধ্যে এরকমটা ফিল হবে যে এর পিছনে নিশ্চয় অন্য কিছু আছে। আপনি আপনি কথা বলতেছেন, হ্যাঁ, কিন্তু আপনার কাছে মনে হয়, আপনি ফিল করবেন যে না, ডাল মে কুছ কালা হে, এই এই ফিলটা আপনার মধ্যে আসতে হবে। যেমন ধরেন যে আম, আমরা হয় না যে হাজবেন্ড ওয়াইফ, হ্যাঁ, বিশেষ করে দেখা যাচ্ছে বউয়ের সাথে যখন আমাদের টক ঝাল হয়ে যায়, হ্যাঁ, আমাদের আপারা আছে, আপারাও ভালো বুঝবে। তো তখন কি হচ্ছে, আপনি ধরেন আপনার মিসেসের সাথে কিছু করে ফেললেন, তখন সে কি করতেছে, রান্না করে দিচ্ছে, সবকিছু বেড়ে দিচ্ছে, হ্যাঁ, কিন্তু এনে খাবারটা রেখে দিচ্ছে, কোনো কথা বলে না। এবার আপনি জিজ্ঞেস, কি হয়েছে তোমার? তো সে কিছু বলতেছে না, হ্যাঁ ঠিক আছে, কিছু হয়নি, এমন ভাবে বলতে কিছু হয়নি। তো এই যে একটা কথা বললো কিছু হয়নি,
এটা তো আর 10 দিন আগে বলতো নাই আপনার গন্ডগোল হয়েছে বা একটা ঝামেলা হয়েছে বা বউ আপনার কাছে একটা শাড়ি চাইছে, শাড়ি দেননি বা কিছু একটা হয়েছে, তারপর থেকে সে এটা করছেন। এই যে কিছু হয়নি শব্দটা বললো, এর পেছনে কিন্তু তার মধ্যে একটা তুফান চলছে, ঝড় তুলছে। এই ঝড়টা আপনাকে বুঝতে হবে। এটাই হ্যানিম্যান সাহেব বলেছেন যে আদার সেন্স। হ্যাঁ, আপনাকে এই ফিলটা আসতে হবে, এই আদার সেন্সটা আপনাকে বুঝতে হবে। তো যাক, আমি মানে একটু বিস্তারিত আলোচনা করছি, কারণ আপনাদের কেস টেকিং এ আপনারা প্রায় বলেন যে কি প্রশ্ন করব, কি হবে। এই আমরা কিন্তু এই কোশ্চেন গুলা করি, আমাদের কোনো ফরম্যাট নাই, এইভাবে আপনাদের করতে হবে। তো আমি তাকে বললাম যে আপনার রাগটা স্পেসিফিক কোন বিষয়ে আসে, আপনার হাজবেন্ডের উপরে যে রাগ, এই রাগটা স্পেসিফিক কোন বিষয়ে আসে। তো পেশেন্ট বলছে সে কেন ওই জিনিসগুলোতে ইম্পর্টেন্ট দেয় না। আমাদের জেনারেশন ম্যাক্সিমাম লোকজন এই বিষয়গুলোতে ইম্পর্টেন্ট এনজয় করছে, নতুন নতুন জিনিস অ্যাকসেপ্ট করছে, কেন সে ওভাবে চিন্তা করে না, কেন তার পরিবর্তন হয় না। আমি বললাম যে আপনাকে সে কোথাও ঘুরতে কোথাও নিয়ে যেতে চায় না, বা আপনি যদি যান সে মানা করছে, এরকম তো। হ্যাঁ 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 বলে একটু হেসে দিল। তো আমি ফিল করি তার নেচারটা এরকম কেন, আমার ভিতরে তো এরকম নাই। তো একটা জিনিস এখান থেকে আমি একটু ব্যাখ্যা দিই যে আপনাদের মাথায় কাজ করছে কিনা দেখেন। যে দেখেন আমাদের চেম্বারে প্রায় দেখা যায়, আপনার চেম্বারেও হাজবেন্ড ওয়াইফ একসঙ্গে আসছে। তো এই গতকালকেও আমি মানে একটা কাপল পেলাম, ওয়াইফের ওষুধ নিতে আসছে, কিন্তু ওয়াইফকে হাজবেন্ড কথাই বলতে দিল না। যা বলার এ টু জেড সমস্যা হাজবেন্ডই বলতেছে। হ্যাঁ, তো শিক্ষিত ফ্যামিলি, দুইজনে শিক্ষিত ফ্যামিলি, দুইজনে জব করে, অথচ হাজবেন্ডই সব বলতে, কেন এরকম হবে? এরকম তো এমন যদি হতো যে ওয়াইফ পড়ালেখা জানে না, কথা বলতে পারে না, হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে আলাদা বিষয়। কিন্তু উনি জব করতেছেন, তারপরে পুরা বিষয়টা দেখা যাচ্ছে যে হাজবেন্ড ডোমিনেটিং বলে যাচ্ছে। হ্যাঁ, তো অনেক সময় দেখা যায় যে এই মহিলারা হাজবেন্ডের উপরে কিন্তু ডিপেন্ডেন্ট থাকে। মহিলা তো ছোট বাচ্চা না যে নিজের সমস্যা নিজে বলতে পারবে না, ঠিক আছে। এই মহিলাটা দেখেন, এই মহিলাটা 2-3টা জব কমপ্লিট করেছে, করে একটা ডোনার এজেন্সিতে জব করছে। হ্যাঁ, মানে ডোনার এজেন্সিতে জব করা মানে কি, আমিও এনজিও তে কিছুদিন কাজ করেছি। ডোনার এজেন্সি যাদেরকে ডোনেট করে, প্রজেক্টে ডোনেট করে, ধরেন যে সে 10টা এনজিও কে ডোনেট করলো, তখন সে করে কি, ওই ডোনার এজেন্সির রেসপন্সিবিলিটি থাকে, দায়িত্ব থাকে সবগুলা টেক কেয়ার করা, মনিটরিং করা। তার মানে সে সবার উপর বসগিরি করে। এইরকম একটা মহিলা যে কিনা বাইরে যাওয়া, রেস্টুরেন্টে যাওয়া বা কোথাও ঘুরতে যাওয়ার উপরে হাজবেন্ডের উপরে ডিপেন্ডেন্ট, তার কথা কিন্তু তাই প্রমাণ হলো। এটা খুব কন্ট্রাডিক্টরি, কিন্তু আপনাকে এটা বুঝতে হবে। ইন্টারন্যাশনাল এনজিওতে চাকরি করেন, উচ্চ শিক্ষিত শহরে মহিলা, যে কিনা তার হাজবেন্ডের উপরে ডিপেন্ডেন্ট বাইরে যাওয়ার জন্য, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এটাও কিন্তু আপনার মাথায় আসতে হবে। যাক, আমি আপনাকে ক্লু একটু একটু করে দিচ্ছি। পেশেন্ট আমাদেরকে একটু করে ক্লু দেয়, আপনাকে ওটা নিয়ে চিন্তা করতে হবে। পেশেন্ট কিন্তু বড় চিত্র তুলে দেয় না, আপনাকে ওই চিত্রটা আঁকতে হবে। তো যাক, আমি তাকে বললাম তখন আপনি কি করেন। কিছুই করি না, জাস্ট মনের মধ্যে রাগটা রেখে দেই। আপনি এক্সপ্রেস করেন না? না না না। কেন করেন না? তো বলে যে আমি ভাবি বলে কি হবে, কোনো পরিবর্তন তা হবে না। 2-1 বার বললেও ওই বিষয়টা সে সিরিয়াসলি নেয় না। তারপরে ভাবলাম ঠিক আছে, যেহেতু পরিবর্তন হবে না, এভাবেই থাকো। যেহেতু পরিবর্তন হবে না, তুমি এভাবেই থাকো, ঠিক আছে। মানে কি, সে কিন্তু ডিসকন্টেন্ট হয়ে গেল, ডিসকনসার্টেড না, কিন্তু সে ডিসকন্টেন্ট হয়ে গেল। আমি ডিসকন্টেন্ট নিয়ে ব্যাখ্যা দিয়েছিলাম, আমাদের সুন্দর একটা রুব্রিক্স আছে, এই রুব্রিক্সটা লিখে নেন। হ্যাঁ, রুব্রিক্সটা লিখে নেন। ডিসকন্টেন্ট আফটার কোয়েশন, ডিসকন্টেন্ট আফটার কোয়েশন। এখন বলবেন যে এই ইয়েগুলো মানে যারা নতুন আছে তারা কিন্তু এটা আবার হজম করতে পারবেন না। হ্যাঁ, তারা এই রুব্রিক্স না নিলেও চলবে, আপনারা খালি ফিলটা বুঝেন। আপনার ফ্যামিলিতে আছে, হয়তো আপনিও এরকম, আমাদের এর মধ্যেও 2-1 জন থাকতে পারে। তো ডিসকন্টেন্ট আফটার কোয়েশন, হোয়াট ইজ ডিসকন্টেন্ট আফটার কোয়েশন? কোয়েশন মানে কি, কোয়েশনের অর্থটা আমাদেরকে বুঝতে হবে।
কোয়েশনের ডিকশনারি মিনিং কি? সঙ্গম, তাই না? সঙ্গম বা সম্ভোগ, তাই না? আমরা সহবাস বলি যেটাকে, এটা একদম লেম্যান অর্থ হলো, একটু ভালো ইয়ে হলো সঙ্গম, সম্ভোগ, অর্থাৎ দুইজন ব্যক্তি ভোগ করছে। কৈশানে কয়জন ভোগ করবে? দুইজন। মজা কয়জন নেবে? দুইজন। দুইজন ব্যক্তি মজা নিচ্ছে। এখানে এক ধরনের ইমোশনাল বন্ড থাকবে। মহিলার তরফ থেকে কৈশান করার চেষ্টা করছে, চলো না একটু নদীর ধারে যাই, চলো না আজকে একটু ওখানে যে ফুচকা খাই, চলো না একটু রাজশাহী ইউনিভার্সিটি প্যারিস রোডে দুজন হাত ধরে হাঁটি, চলো না একটু নাটোরের মিনি কক্সবাজারে যাই, চলো না একটু সিনেমা দেখে আসি। মানে কি? কৈশান করার চেষ্টা করতেছে মহিলার তরফ থেকে, চলো একটু মজা করি, একটু মাস্তি করি। কিন্তু হাজবেন্ডের দিক থেকে রেসপন্স একদম ঠান্ডা। এই জন্য সে ঠিক আছে, সে যেহেতু পরিবর্তন হবে না, তাকে তার মতো থাকতে দাও, আমি ডিসকন্টেন্ট হয়ে গেলাম। আমি কি বুঝাতে পারলাম? ডিসকন্টেন্ট কোয়েশ্চেন আফটার, সে মজা করার পরেও, মানে ইন্টারকোর্স করার পরেও সে ডিসকন্টেন্ট হয়ে যাচ্ছে। খুব ঠান্ডা মাথায় বুঝেন, অনেক কিছু চিন্তা করতে চান না, ভুলাই ফেলবেন। আমি যেভাবে বুঝাচ্ছি এটুকুই মাথায় রাখেন। বেশি এটার সাথে ওইটা ইয়ে করতে গেলে, জটিলতা করতে গেলে গুলাই ফেলবেন। ঠিক আছে? এই কোয়েশন রিলেটেড কিছু রুব্রিক্স এই মেডিসিনের আছে, আমি সেগুলো একটু দিয়ে দিই। তার কোয়েশন রিলেটেড ইয়েগুলো হচ্ছে তার ড্রিমে। ড্রিম কখন? ড্রিম হচ্ছে সাবকনসিয়াস লেভেলের পরের ইয়াতে, তার মানে তার ডিসস্যাটিসফ্যাকশনের লেভেলটা তার ড্রিমে চলে যায়। ড্রিম কোয়েশন, কোয়েশন ডিজায়ার আফটার, কোয়েশন প্রেজেন্স অফ আদার ইন, কোয়েশন আনসাকসেসফুল, ড্রিমের মধ্যে দেখতেছে তার কোয়েশনটা আনসাকসেসফুল হলো, ফিজিক্যাল লেভেলে হচ্ছে না, হাজবেন্ডের কাছ থেকে সে পাচ্ছে না, কারণ ড্রিমের মধ্যে দেখতেছে যে তার সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন বা কোয়েশনের পরে যে গ্র্যাটিফিকেশন থাকে সেটা হচ্ছে না। এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে। ঠিক আছে? এর সাথে তার আর কি থাকে? তার ইয়ে থাকে হচ্ছে ওপেন ইয়ার এমেল, এই খুব কাছাকাছি জায়গা। আমি এগুলো নিইনি এই ইয়ের মধ্যে, কিন্তু আমি মেডিসিন পড়ানোর জন্য এটা বলে দিচ্ছি। ওপেন ইয়ার এমেল, অ্যামিউজমেন্ট ডিজায়ার ফর, চলো না একটু সিনেমা দেখে আসি, একটু প্যারিস রোডে যাই, অ্যামিউজমেন্ট ডিজায়ার ফর, অ্যামিউজমেন্ট হতে চাই। ঠিক আছে? তো আমি বললাম যে আপনার হাজবেন্ড কিছুটা শান্ত স্বভাবের, আপনি চান যে আপনার সাথে খোলামেলা কথা বলুক, আপনার সাথে বাহিরে যাক, আর সেগুলোই হচ্ছে না, ঠিক তো? তখন পেশেন্ট বলছে হ্যাঁ। তো আমি বললাম যে বর্তমানে তার সাথে আপনার রিলেশন কেমন চলছে? তো পেশেন্ট বলছে যে অ্যাজ এ হিউম্যান বিং সে খুব ভালো মানুষ, তার কোনো খারাপ কিছু নাই। সবার তো নিজস্ব এক ধরনের স্বভাব থাকে, কেউ একটা জিনিস পছন্দ করে, আবার কেউ অন্য জিনিস পছন্দ করে। তো এই বিষয় নিয়ে তার প্রতি আমার কোনো কমপ্লেন নাই। সে যদি মানুষ হিসাবে খারাপ থাকতো, তার যদি কোনো ব্যাড হ্যাবিট থাকতো, তাহলে অন্য কথা। তার তো তেমন কোনো ব্যাড হ্যাবিট নাই, মহিলা বলতেছে। তো আমি বললাম তাহলে প্রবলেম হলো সে আপনার ঠিক মতো খেয়াল রাখে না। তো পেশেন্ট বলছে হ্যাঁ ডাক্তার সাহেব, সে তো কেয়ারিং, কিন্তু আমি ফিল করি সে আমার সাথে যা কিছু করে সেগুলো যেন তার ডিউটি পালন করছে। মানে একজন ব্যক্তি কোনো জিনিসকে তার ফিলিং থেকে এক্সপ্রেস করবে, কিন্তু সে এরকম না। আমি যদি তা আমি আমি যদি তার কাছে সরি, আপনি যদি তার কাছে চান, সে সেটা পূরণ করবে, কিন্তু আপনার মনে হবে যে সে সেটা ডিউটি পালন করলো। মানে কি? মহিলা, এই হাজবেন্ড হচ্ছে বাইরে যেতে চায় না, বিষয়টা সে মেনে নিছে, কিন্তু তার উইল, বাইরে যাওয়ার যে উইল, অ্যামিউজমেন্টের যে উইল, সেটা কিন্তু মাথায় থেকে গেছে। তার মস্তিষ্কের মধ্যে কিন্তু অনবরত এটা প্রেসার ক্রিয়েট করছে। এখান থেকে কিন্তু মহিলার অসুস্থতা, এটা ভালো করে বুঝেন। এটাই হলো ক্র্যাক, এবং ক্র্যাকটা ক্রাক্স বলে আর কি, এটাই হলো মূল জায়গা। হ্যাঁ, তার মস্তিষ্কের মধ্যে ওই উইল ইয়েটা থেকে গেছে। মহিলা সাথে কথা বলে আমার মনে হয়েছে যে তার হাজবেন্ড বেসিক্যালি খুব ড্রাই টাইপের, অ্যালুমিনিয়া টাইপের, আমরা অ্যালুমিনিয়া পড়াইছিলাম, একদম অ্যালুমিনিয়া ক্যারেক্টার, বা ব্রাইনিয়া টাইপের, রুক্ষ শুষ্ক টাইপের। হ্যাঁ, মহিলাটার হাজবেন্ডের থেকে ওই কারণে মহিলাটার কিছু ড্রাই ম্যান আর কি দিবে, আর আশা করে না, কিন্তু উইলটা তো তার থেকে গেছে। তো এই
মেডিসিনের মূল যে জায়গাটা, মহিলার ইয়েটাকে সে হাজবেন্ডের সাথে ইন্টিমেট হতে চায়। আমাদের কাশ্মীর আপা কিন্তু বলেছেন, কিন্তু ওই যে যেটা পড়ানো হয় সেটার বাইরে বাড়ানোটা আমরা বাড়াতে পারি না, ওই কারণে আমরা কিন্তু লাইট ডিজায়ার ফর পজিটিভলির মধ্যে চলে গেছি। কন্টেস্টটাই আলাদা। কিন্তু লাইট কি বলেছিলাম, প্রকাশ আধার, এটা কিন্তু প্রকাশ আধার না, সে কিন্তু ইন্টিমেট হতে চাচ্ছে হাজবেন্ডের সাথে। ইন্টিমেসি ডিজায়ার ফর, খুব ভালো একটা রুব্রিক্স আছে, কন্টাক্ট ডিজায়ার ফর আমি দিয়ে দিচ্ছি। ইন্টিমেসি, এইটা মনে রাখবেন, এই রুব্রিক্স ভুল হলে এই মেডিসিন আর পারবেন না নিতে, এটা ধরতেও পারবেন না। সেটা হলো ইন্টিমেসি ডিজায়ার ফর, কন্টাক্ট ডিজায়ার ফর, লিখে নেন। ইন্টিমেসি ডিজায়ার ফর, কন্টাক্ট ডিজায়ার ফর এই মেডিসিন একাই একমাত্র। এটা হলো এই মেডিসিনের কোর রুব্রিক, কোর। সুপারফিশিয়াল লেভেলে আমার সাথে আচরণ করে না, বক বক করে না, বাকওয়াস কথা বলে না, হ্যাঁ, কিন্তু আমি চাই একটা কোয়ালিটি টাইম তার সাথে এক্সপেন্ড করব। মহিলার চাহিদা হচ্ছে এটা। হ্যাঁ, করো, ঠিক আছে, কোনো ভালো থাকছে না, ডিউটি পালন করতেছে, রোবোটিক্স। আমি রোবোটিক্স হাজবেন্ড চাই না, আমি কোয়ালিটি হাজবেন্ড চাই, ইন্টিমেট হাজবেন্ড চাই। এটা হলো এই জায়গাটা, এটা অ্যাটলিস্ট আপনাদের বোঝা দরকার ছিল। আমি এটাই শুনতে চাচ্ছিলাম আপনাদের কাছ থেকে। তো আমি বললাম যে আপনার কি রকম চাই আপনি একটু বলেন। তো মহিলা বলতেছে, দেখেন কত সুন্দর, যে আমি চাই তার মধ্যে কিছু ফিলিংস থাকুক, ওই ইন্টিমেসি ফিলিংস থাকুক, তার সাথে যারা কাজ করছে তার মধ্যে একটা ভাবনা আসতে হবে যে তার কারণেই সে কাজ করছে, এরকম একটা ফিল থাকতে হবে। যে থাকে না, আমরা ডেডিকেশন, একটা আত্মিক বিষয় সেটা থাকতে হবে, সেটা তার মধ্যে নাই। মানে পেশেন্ট কি বলতে যাচ্ছে, পেশেন্ট কি বলছে এটা আপনাকে বুঝতে হবে। আমরা যা করছি সেটা তো করছি, কিন্তু তার ভেতরে একটা ফিলিংস থাকা উচিত। ধরেন একটা উদাহরণ দিই, তাহলে একটু ভালো বুঝতে পারবেন। একটা বাচ্চা তার বাবাকে বলছে, বাবা বাবা আমাকে একটা পেন্সিল বক্স কিনে এনে দাও, একটা লিপস্টিক কিনে এনে দাও, মেয়ে বাচ্চা ধরেন, বা আমার একটু ফুচকা খাবো, আমাকে একটু ফুচকা খাওয়াও। আচ্ছা চলো, ফুচকা খাওয়াই নিয়ে আসছে। এবার দোকানে নিয়ে যে ফুচকা দেওয়া হলো, ফুচকা দিয়ে পেমেন্ট দিয়ে মেয়েকে খাওয়ালাম, পেমেন্ট দিলাম, দিয়ে চলে আসলাম। মেয়েকে বাসা থেকে ফুচকা খেতে যেতে আমার 15-20 মিনিট সময় লাগবে। ভালো করে বুঝেন, ফুচকাওয়ালার দোকান আমার বাসা থেকে 15-20 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। মেয়ে বলল যে ফুচকা খাও বাবা, বা আমার ছেলে বললো যে বাবা ফুচকা খাও, আমি তাকে আমার বাসা থেকে 15 মিনিট ডিস্টেন্সে তাকে ফুচকা খাওয়াতে নিয়ে গেলাম, কিন্তু তার সাথে একটা টু শব্দ করলাম না। এটা কি হলো? হোয়াট ইজ দিস? এটা হলো ডিউটি। সে মেয়ে বা ছেলে, আমার বাচ্চা ফুচকা খেতে চেয়েছে, আমার বাচ্চা পেন্সিল কিনতে চেয়েছে, আমি তাকে নিয়ে গেলাম, কিন্তু বাবা পুত্র, বাবা কন্যার মধ্যে যে ইয়েটা, সেটা করলাম না। এই মহিলাটার ক্ষেত্রে তাই হলো। মহিলা তাই বলতেছে, এই ডিউটিটাই মহিলাটার হাজবেন্ড তার সাথে করতেছে। আপনাকে এই ফিলিংসটা বুঝতে হবে, বুঝতে পারছেন আপনারা? ফিলিংসটা ধরতে হবে আপনাদেরকে, নাহলে আগাতে পারবেন না, এই কেসগুলো সলভ করতে পারবেন না। আপনি তার উপরে কোনো রাগ বা, আমি জিজ্ঞাসা করলাম যে আপনি তার উপরে কোনো রাগ বা অভিমান প্রকাশ করেন না? না, করি না। কেন করেন না? তো বলছে যে হ্যাঁ, আমি অন্যদের সাথে কথা বলি কিরকম হওয়া উচিত, কিরকম হওয়া উচিত না, কিন্তু তার সাথে সরাসরি করি না, কারণ আমি মনে করি সবার আলাদা আলাদা ভাবনা আছে। দেখেন মহিলাটার ইয়েটা বুঝেন, সেন্টিমেন্টটা বুঝেন, সবার আলাদা আলাদা ভাবনা আছে। সে হয়তো তার জায়গায় ঠিক, তার মধ্যে হয়তো ফিলিংসটা এক্সপ্রেস করার বিষয়টা নাই। কখনো কখনো এটা নিয়ে আমার মনের মধ্যে দুঃখ তৈরি হয়, আমি নিজের অজান্তে কেঁদে দিই, কিন্তু আমি তার সামনে আমার ফিলিংসটা এক্সপ্রেস করি না। আমাদের দুই একজন কিন্তু লিখেছেন কি, রিয়েলিটি অ্যাকসেপ্ট, তাই না? এটা রিয়েলিটি না, এটা সে অ্যাকসেপ্ট করতেছে, এটা কিন্তু অ্যাকসেপ্ট করতেছে। আমাদের রুব্রিক্স আছে,
অ্যাকসেপ্টিং থিংস অ্যাজ দে আর। আর খুব কাছাকাছি আরেকটা রুব্রিক্স, উইথড্রল ফ্রম রিয়েলিটি, রিয়েলিটি থেকে নিজেকে উইথড্র করে নিল। কতগুলো মেডিসিনের কাছাকাছি এটা, এই জায়গাটা, ঠিক আছে? এটা এই মেডিসিনের রিয়াকশন, এই মেডিসিনের রিয়াকশনটা এটা হবে সে অ্যাকসেপ্টিং থিং হোয়াট দে আর, তারা কেমন সেটাকে সে অ্যাকসেপ্ট করে নেয়। আমার হাজবেন্ড নেশা করে, সেটাকে সে অ্যাকসেপ্ট করে নেয়। এটা কিন্তু অ্যাকসেপ্টিং রিয়েলিটি এন্ড রিকগনাইজিং রিয়েলিটি, এটা না, রিকগনাইজিং এর বিষয়টা আলাদা, এটা রিকগনাইজ না, এটা অ্যাকসেপ্ট করতেছে। এবং উইথড্রল ফ্রম রিয়েলিটি, এটা হলো এই মেডিসিনের রিয়াকশন। এটা খুব ভালো মাথার মধ্যে ঢুকাই নেন, তাহলে ইন্টিমেসি ডিজায়ার, কন্টাক্ট কন্টাক্ট কি বলে, ইন্টিমেসি ডিজায়ার আর কন্টাক্ট ডিজায়ার ফর, এই দুটো মুখস্থ করে নেন। আর অ্যাকসেপ্টিং থিংস অ্যাজ দে আর, উইথড্রল ফ্রম রিয়েলিটি, এই চারটা রুব্রিক্স এইটা একদম মাথার মধ্যে ঢুকাই নেন। এটা হলো এই অ্যাকসেপ্টিং থিংস অ্যাজ দে আর, উইথড্রল ফ্রম রিয়েলিটি, এটা হলো তার মেডিসিন রিয়াকশন। এটা বুঝতে পারলে আপনি মানে খুব সহজেই অন্যান্য মেডিসিনের সাথে ডিডি করতে পারবেন। আমি তো ডালকামারা পড়াইনি, এক্সিলেন্ট একটা মেডিসিন ডালকামারা, স্পঞ্জিয়া, এই এই টাইপেরই। এই জায়গাটা কিন্তু ডালকামারার ইয়ার মধ্যে নাই, ওরা কিন্তু অ্যাকসেপ্ট করে না। হ্যাঁ, এরকম রিয়াকশন পেলে আপনারা যদি অ্যাকসেপ্টিং থিং অ্যাজ দে আর, আচ্ছা ঠিক আছে, তাকে তাকের মতো তাকে তার মতো থাকতে দাও, আমাকে আমার মতো থাকতে দাও না, তাকে তার মতো থাকতে দাও, এবং রিয়েলিটি থেকে উইথড্র, এটা পেলে আপনারা এই মেডিসিনের কথা মনে রাখবেন। সে নিজেই নিজেকে বুঝ দেয়, এক ধরনের অ্যাকসেপ্টেন্স, আমার এরকম হয়েছে চলেছে, কিন্তু ভাগ্যে সে বলেনি, ভাগ্যের দিকে গড করেছে, ওই দিকে গেলে অলিভাম স্যাকের দিকে চলে যেত। আমরা অলিভাম স্যাকের দিকে যাব না, অলিভাম স্যাকও একটা চমৎকার মেডিসিন হবে ইনশাল্লাহ। তো যাক, আমি বললাম যে এক্সপ্রেস তো করাই যায়, তাই না? তো পেশেন্ট বলছে হ্যাঁ যায়। অনেক আগে কখনো কখনো কিছু বলতাম, কিন্তু সে ওই বিষয়গুলো ইগনোর করতো, খুব অল্প কথাই বলতো যে এরকম হয় না। দেখেন, সে কিন্তু ইগনেশিয়া, পেট্রোলিয়াম বা স্টাফিসের মতন কাওয়ার্ড না, বা তার নিজের বিষয়ে সে এক্সপ্রেস করতে ভয় পাচ্ছে না, এরকম কিন্তু না, কাওয়ার্ডিস। হ্যাঁ, এই কাওয়ার্ডিস আমাদের রুব্রিক্স আছে, দেখেন, কাওয়ার্ডিস ওপিনিয়ন টু এক্সপ্রেসিভ, এর মধ্যে ইগনেশিয়া, লাইকোপোডিয়াম, পেট্রোলিয়াম আছে। সে কিন্তু এরকম না, সে যদি চায় তাহলে করতে পারবে, সে বলতেও পারবে, সে একজন কারেজিয়াস পারসন, বোল্ড লেডি। হ্যাঁ, কিন্তু সে টিমিড না, ঠিক আছে? তো যাক, পেশেন্টের রিলেটিভ বলতেছে, মা বলতেছে যে ডাক্তার সাহেব তার স্বভাবটাই এরকম। পেশেন্ট বলছে যে আমার ভিতরে যদি কোনো জিনিস নিয়ে কিছু চলতে থাকে আর তাকে যদি কিছু বলি, তখন সে ওইটুকু নিয়েই বলে, যার মধ্যে আমার কোনো স্যাটিসফ্যাকশন নাই। এই ঘুরে ফিরে কিন্তু ইন্টিমেট ডিজায়ার ঘুরে ফিরে আসতেছে, ঠিক আছে? যাতে এই বিষয়ে হয়তো সে ফিল করে বা নাও করতে পারে, হয়তোবা আমি বেশি ওভার থিঙ্কিং করতেছি, এইটা হচ্ছে মানে পেশেন্ট বললো। দেখেন, বিষয়টা এরকম, আমি ফুচকার বাচ্চার কথাই বলি। আমি বাচ্চাকে নিয়ে ফুচকা খেতে গেছি, বাচ্চা হয়তো একটু ধরেন ফুচকা ঝাল 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 হয় না, বাচ্চারা তো বিভিন্ন ধরনের রিয়াকশন করে। আর এই পার্সন বা আমি ধরেন যে অ্যালুমিনা বা এই হাজবেন্ডের মতন ব্রায়নিয়া, ড্রাই পার্সন, ব্রায়নিয়াকে আমি কি বলছিলাম, ড্রায়োনিয়া, এই ড্রায়োনিয়া পার্সন মাথা ঝুঁকায় বলে, ও আচ্ছা ঝাল, এই মামা একটু ঝাল কম দিয়েন। আচ্ছা ঠিক আছে, তুমি ধীরে ধীরে খাও, একটু পানি নাও, একটু পানি অল্প অল্প করে খাও। হয়তো বাচ্চা বাবার সাথে মজা করছে। এগুলো তো হয় কি, আমরা কি করি, ধরেন যে আমার বাচ্চা এসে আমাকে একটু ঠুস করে দিল, আমরা কি ও করে করি না? আমরা কেন করি? কারণ বাচ্চাও ইয়ে কি করছে, মজা করছে, আমিও যদি একটু মজাটা দিই তাহলে সেও মজা পাবে। তার মানে কি, আমার আর বাচ্চার মধ্যে একটা নাইস কমিউনিকেশন আমরা করার চেষ্টা করি, একটা ফানি ওয়েতে একটা ফ্লাটারিং আমরা করি, যাতে ওইটাও এক ধরনের খেলা, সেও মজা পায়। হ্যাঁ, সে খেলতে চায়, সে কিছু বলতে চায়, তার মধ্যে কিছু ইমোশন ইনভলভ থাকে। আর আমি কি করতেছি, হাজবেন্ড কি করতেছে, একদম পুরো ড্রাই, ও আচ্ছা হ্যাঁ ঝাল, পানি অল্প করে খাও, এই মামা ফুচকাতে কম ঝাল দেন। এই যে এই টাইপের ক্যারেক্টার হাজবেন্ডের। হ্যাঁ, তো যাক, আমি তাকে বললাম যে এটা ফিল করেন যে আপনি অনেক বেশি ওভার থিঙ্কিং করেন? পেশেন্ট বলছে হ্যাঁ, আমার মধ্যে হয়তো অনেক বেশি এক্সপেকটেশন। তা আমি বললাম, আপনি আপনার লাইফে
কি খুঁজছেন যা আপনার কাছে নাই, আপনার থেকে দূরে সরে গেছে। হ্যাঁ, যখন স্কিন ডিজিজের প্রশ্ন আসবে, এটা আমি একটা টিপস আপনাদেরকে বলি। স্কিন ডিজিজের একটা বড় ইয়ে হলো, আমি এটা নিয়ে ব্যাখ্যা আজকে করতে যাচ্ছি না, এমনি অনেক বকবক হয়ে যাচ্ছে। স্কিন ডিজিজের ইয়ে হলো হচ্ছে সেপারেশন কনফ্লিক্ট, কি দূরে চলে গেছে, এই জায়গাটাও যদি খুঁজে পারেন যে কোনো স্কিন ডিজিজকে আপনি সলভ করতে পারবেন। এটা না আরেকদিন আলোচনা হবে। তো যাক, আমি বললাম যে আপনার লাইফ থেকে কি দূরে সরে গেছে। পেশেন্ট বলছে যে আমার কাছে মনে হয় যে আমি কিসের পিছনে ছুটছি, যদিও বা আমি সেখানে পৌঁছে যাচ্ছি, তারপরেও আমার শান্তি হচ্ছে না, আমার ভেতরে এক ধরনের ফাঁকা ফাঁকা অনুভব হচ্ছে। তো আমি বললাম যে ফাঁকা ফাঁকাটা কি নিয়ে? তো পেশেন্ট বলছে ভেতর থেকে খুব খুশি খুশি অনুভব হয় না, ভেতর থেকে খুশি হতে পারছি না, মনে হচ্ছে আমি কিছু চাচ্ছি কিন্তু সেটা খুঁজে পাচ্ছি না, আমার ভেতরে সন্তুষ্টি আসছে না, কিছু যদি পাই তারপরেও ভেতরটা কিরকম খালি খালি অনুভূত হচ্ছে, নিজেই নিজেকে বুঝ দিচ্ছি যে আমাকে খুশি হতে হবে, আমার নেচারটা কিছুটা ফিলোসফি টাইপের। আমি মেডিসিনটা পড়াবো তখন দেখেন ফিলোসফি নিয়ে কত ইয়া থাকে। তো আমরা যদি কোনো কিছুর পেছনে ছুটে দৌড়াই, তখন সেটার সাথে তো আমাদের খুশিটা জুড়ে থাকে। এখন সেটা যদি পাওয়া যায়, কিছু সময় পর আর সেটার কোনো ইম্পর্টেন্স আমাদের মধ্যে থাকে না, আমাদের মনের মধ্যে এক ধরনের খালি খালি অনুভূতি হয়। কারো কাছ থেকে তো কিছু একটা এক্সপেক্ট করি, কিন্তু সেটা তো পূরণ হচ্ছে না। দেখেন, ইগনেশিয়ার মতন কিন্তু হাজবেন্ডের কথা বলতেছে না, আমার কি বলতেছে, মানে খালি খালি অনুভূতি, এটা বোঝার চেষ্টা করবো। আর তার স্মাইল, হ্যাঁ, স্মাইলটা কেন স্মাইল, ওয়াই, তার রোগীর নেচারটা ভালো করে ইয়ে করে, সামবডি থেকে কিছু সে অনুভব করছে, হাজবেন্ডের নাম নিচ্ছে না, হাজবেন্ডকে কিন্তু ব্লেমও সে করছে না, আবার তাকে ছেড়েও কিন্তু সে চলে যাচ্ছে না। তো আমি তাকে বললাম যে এটা কি স্পেশালি আপনার হাজবেন্ডের থেকে? তখন মহিলা বলছে হ্যাঁ, আমি তার কাছ থেকে আরেকটু বেশি এক্সপেক্ট করি, আমি ফিল করি যে আমার খুশির সাথে তার খুশিটা জুড়ে থাকুক। কেউ যদি আমাকে হার্ট করে, অফেন্ড করে, তাহলে সেটা ঠিক আছে, কিন্তু আমি চাই যে সে আমার ভাবনাগুলো বুঝুক, সে নিজে কিছুটা চেঞ্জ হোক। কিন্তু এখন আর সেগুলো হয় না, তখন আমার খুব কষ্ট হয়। তো আমি বললাম যে আপনার কষ্ট হয়, কিন্তু আপনি এগুলো এক্সপ্রেস করেন না। পেশেন্ট বলছে না, কারণ আমি জানি সে হয়তো তার দিক থেকে ঠিক আছে, কিন্তু আমার মন সেটা বুঝে আসে না। তো দেখেন, এতটা ক্যাপাবল, এতটা সক্ষম, এতটা এডুকেটেড, হাইলি এডুকেটেড হওয়া সত্ত্বেও বলছে যে আমার খুশি তার খুশির সাথে রিলেটেড, বাহিরে যাওয়ার জন্য আমি তার উপরে ডিপেন্ডেন্ট। এটা কি, হোয়াট ইজ দিস? এই 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 মহিলাটা কি? এক কথায় কথায় যদি আমরা বলি, এক লাইনে আমরা বলে দিতে পারি যে পতিব্রতা স্ত্রী। বলতে পারি না, স্বামী ভক্ত, স্বামীর ভক্তি একটা ওয়াইফ, তাই না? এই রিয়াকশনটা আপনার মাথার মধ্যে রাখবেন, তার ডিসপোজিশন, তার টেম্পারমেন্টটা ভালো করে মনে রাখবেন। এটাই হলো এই মেডিসিনের পিকুয়ারেস। খুঁজে খুঁজে বাইর করবেন, এবার থেকে এই মেডিসিন আপনারা মুড়ি মুরগির মতন ইউজ করবেন। ঠিক আছে, আমি রুব্রিক্স গুলো পরে ব্যাখ্যা করবো, টাইম চলে যাচ্ছে। আমাদের রুব্রিক্স আছে ফেমিনাইন ইনক্রিজ সেন্সেশন অফ ফেমিনাইন। এই কেসটা যারা ভালো করে পড়েননি তারা ভালো করে পড়বেন, রিয়াকশন গুলো বোঝার চেষ্টা করবেন, সে কিরকম ব্যবহার করছে, তার ব্যক্তিত্ব কিরকম, এগুলো ভালো করে খেয়াল করবেন। এটাই মেডিসিনের ক্যারেক্টার। তো যাক, আমি আলোচনা পরে করতেছি। তো আমি বললাম যে আপনার বিয়ে তো অনেক বছর হয়ে গেল, তারপরেও আপনি নিজেকে এভাবে পরিবর্তন করে নিতে পারতেছেন না, তাই তো? জি, প্রায় 6-7 বছর হয়ে গেল বিয়ের বয়স। তো কখনো কি আপনার মধ্যে এরকম তৈরি হয়েছে যে সে যেরকম আছে তাকে সেভাবেই রেখে দিই? বলতে জি, আমি তো সেরকমটাই ফিল করি। তা আমি এখন দেখেন ওষুধটাকে কনফার্ম করছি, এই জন্য এই টাইপের প্রশ্ন করছি। আমি প্রশ্ন করলাম যে কখনো কি মনে হয়েছে যে জিনিস থেকে দৃষ্টি দূরে রাখি, বা মানে হাজবেন্ড নিজ নিজ মানে নিজে থেকে ঠিক হোক, আমি যে প্রশ্নটা করলাম আর কি, যে সে যেরকম আছে তাকে সেরকমই রেখে দিই, কিন্তু মহিলাটার মধ্যে আসলে হচ্ছে কি, সে রেখে তো দিচ্ছে, মাথার মধ্যে তো তার উইলটা থেকে যাচ্ছে, তার মধ্যে ডুয়েলিটি, একটা কনফ্লিক্ট কিন্তু চলছে। একটা সে মেনে নিচ্ছে পতিব্রতার কারণে, না আমার হাজবেন্ড যা আছে সেভাবেই আছে। দেখেন আমাদের ফ্যামিলি গুলাতে পতিব্রতা মহিলার কিন্তু অভাব নাই, সে কিন্তু ওইদিকে আছে, হাইলি এডুকেটেড মহিলা, অ্যাম্বিশিয়াস মহিলা, সবই ঠিক আছে,
তার মাথার মধ্যে কাজ করছে যে আমার তো ওগুলা দরকার, ঠিক আছে। তো যাক, আমি তাকে বললাম যে কিরকম বলুন তো। তো বলছে আসলে সে যেরকম তার যাতে খুশি লাগে সে সেরকমই থাকুক, আমার তার প্রতি অল্প কিছু কমপ্লেন আছে, কিন্তু তারপরেও আমি অনুভব করি যে সে যেমনটাতে ভালো থাকতে চায় তা সে সেরকমটাতেই থাক, আর আমার তা মেনে নেওয়াটাই উচিত, এটাতেই মঙ্গল। মানে এসব ইস্যু মাথা থেকে হটিয়ে ফেলো, খুব বেশি এনে চিন্তা করো না, দরকার নেই, বাদ দাও, ভুলে যাও, ওগুলা দেখো না। আমি এই রুব্রিক্সটা শিখাইছিলাম, কি বলেন তো, বাদ দাও, দরকার নেই। আমি আর চোখ বন্ধ করে নিলাম, এটাতে আমি ভালো থাকি। এটা হলো ক্লোজিং আইএমএল। ক্যালিকার্ভে শিখাইছিলাম ক্লোজিং আইএমএল, তাই না? খুব বেশি এটা নিয়ে চিন্তা করো না, ওদিকে দেখবোই না, ভালো বলে কয়ে যেমন ঠিক হচ্ছে না সে ওরকমই থাক, ক্লোজিং আইএমএল। তো আপনি কি অনুভব করেন, আমি বললাম যে আপনি কি অনুভব করেন যে আপনার জীবনে এমন কোনো বন্ধু আসুক যার সাথে আপনি ভালোভাবে কথা বলতে পারেন? পেশেন্ট বলছে হ্যাঁ আমি তো এরকম অনুভব করি, বিশেষ করে যখন বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে থাকি তখন আমার সমস্যাগুলো তাদের সাথে বলতে পারি। আমি অন্যদের সাথে যতটা ফ্রেন্ডলি আমার হাজবেন্ডের সাথে অতটা ফ্রেন্ডলি হতে পারেন। দেখেন ঘুরে ফিরে এখন কিন্তু হাজবেন্ডের কথা। হ্যাঁ, একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি যে রুগীর সাথে যে কথোপকথন গুলা হচ্ছিল, যতগুলো প্রশ্ন তাকে করছিলাম, এতে তার মানে আমার সাথে কথা বলে তার ভালো লাগতেছিল। হ্যাঁ, তার কাছে মনে হচ্ছিল যে অ্যাটলিস্ট কেউ তো আমার কথাগুলো শুনছে, আমার ভাবনাগুলো বুঝছে। এবং মাও দেখলাম যে বেশ, তার মা সেও আমাকে খুব লাইক করতেছিল। তার মানে এইরকম একটা সিচুয়েশন যদি আপনারা আপনার পেশেন্টের ক্ষেত্রে তৈরি করতে পারেন, তখন দেখবেন যে অনেক ভিতরের কথা, মানে আপনার ফ্রিকোয়েন্সি, আপনার ব্রেনের ফ্রিকোয়েন্সির সাথে পেশেন্টের ফ্রিকোয়েন্সি যদি একটা সিঙ্ক করে ফেলতে পারেন, তাহলে দেখবেন কেস টেকিংটা খুব চমৎকার হচ্ছে। তো যাক, এই ছিল আমার মোটামুটি কেস। আমি মোটামুটি রুব্রিক্স গুলো দিয়ে দিছি, কিন্তু আপনারা তো অনেকে এখন রেপার্টরি করা শুরু করে দিয়েছেন, যেহেতু এখন কোনো মেডিসিন আসতে পারতেছেন না, তো কনফ্লিক্টের মধ্যে পড়ে যাচ্ছেন। তো যাক, আমি মেডিসিন দিয়ে দিলাম 200, একটা ডোজ, অনলি ওয়ান ডোজ। ফলো আপে আমি লিখে দিয়েছি, ফলো আপ কি 15 দিন পরে ফলো আপে আসলো। তখন বললাম যে কেমন আছেন? পেশেন্ট বলছে আমি এখন অনেক ভালো আছি, 80% উন্নতি হয়ে গেছে। চুলকানির খবর কি? এবার তার হাজবেন্ড আসছে, হাজবেন্ড নিজে থেকেই বলতেছে, এর আগে কিন্তু হাজবেন্ড আসেনি, এবার আসছে। হাজবেন্ড বলছে যে খুব কম। আমি বললাম খুব ভালো, আপনার মুড কেমন এখন? পেশেন্ট বলছে মুড অনেক ভালো, বেশিরভাগ সময় ভালো লাগে। তার হাজবেন্ডকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি কোনো পরিবর্তন দেখতে পেয়েছেন? হাজবেন্ড বলছে হ্যাঁ, আগে সে বাচ্চার দিকে সেরকম খেয়াল রাখতো না, তার চুলকানি অনেক বেশি ছিল, এখন সে তা করছে। পেশেন্ট বলছে হ্যাঁ, যখন আমি চুলকাতাম তখন আমার মনে হতো বাচ্চাটাকে অন্য কারো কাছে যদি রাখতে পারতাম, কেউ যদি টেক কেয়ার করতো, আমাকে যদি একাই থাকতে দিত। তো আমি বললাম এটা তো খুব স্বাভাবিক, ছোটখাটো বিষয় যখন কিছু ঘটে তখন তো বিরক্ত লাগে। পেশেন্ট বলছে হ্যাঁ, খুব বিরক্ত লাগে ডাক্তার সাহেব, আমার খুব খারাপ লাগতো যে বাচ্চার থেকে আমি আলাদা হয়ে থাকতাম, বাচ্চার ঠিক মতো কেয়ার করতে পারতাম না, কিন্তু এখন এটা পারছি। তো আমি বললাম এখন তো ঠিক আছেন না? হ্যাঁ, আগের থেকে আগে খুব ফ্রাস্ট্রেটেড ছিলাম, এখন ভালো আছে। এরপর আমি তাকে প্লাসিবো দিলাম, বিদায় করে দিলাম। ঠিক আছে। তো আপনারা যারা ইগনেশিয়া নিয়ে আসছেন, ইগনেশিয়ার খুব কাছাকাছি মেডিসিন, ক্যালিসালফের কাছাকাছি মেডিসিন, ন্যাট্রামিউরের খুব কাছাকাছি মেডিসিন, অলিবাম স্যাকের খুব কাছাকাছি মেডিসিন, পেট্রোলিয়ামের খুব কাছাকাছি মেডিসিন, ঠিক আছে, ইগনেশিয়ার খুব কাছাকাছি মেডিসিন, স্পঞ্জিয়ার কাছাকাছি মেডিসিন, ভ্যানিলার তো এপিটোপিট, আবার একটা জায়গায় টিটিকাম ভালগারিসের খুব ইয়া, তারপরে ন্যাট্রাম কার্বের খুব কাছাকাছি রেসপুলের বিষয়গুলা খুব আছে। আমি মেডিসিন নিয়ে আলোচনা করব। যে মেডিসিনটা তাকে দেওয়া ছিল, মেডিসিনটার নাম হচ্ছে প্যাসার ডোমেস্টিকাস। আমি মেডিসিনটা নিয়ে গেছিলাম ঢাকায়, কিন্তু ওই কপি করলাম, ও মেডিসিনটা আসলে দিতে ভুলে গেছি, আমার ইয়াতেই চলে গেছে, রাজশাহীতে আমি পাঠাই দিব, আপনারা এটা ইউজ করেন, প্রচুর পাওয়া যায় নতুন মেডিসিন। নতুন মেডিসিনের সমস্যা হলো যে আমরা যেহেতু জানি না এই কারণে ইউজ করি না। সত্য কথা বলতে গেলে কি, বেলেডোনা এক সময় ইউজ হতো না, ডক্টর এম এল সেকাল যখন বেলেডোনাকে দেওয়া শেখালেন তখন প্রচুর পরিমাণে বিভিন্ন ক্রনিক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বেলেডোনা এত এত ইউজ হতো, মানে এটা চিন্তা করা যায় না। এখনো হয়, আমরা বলি যে 40% রুগী বেলেডোনা। তো এই মেডিসিনটা আপনারা ইউজ করেন,
রেগুলার পাবেন এবং কি যে রেজাল্ট হয় আমি মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এত চমৎকার। জাস্ট এই ফিলিংটা থাকতে হবে, ইন্টিমেসি ডিজায়ার, কন্টাক্ট ডিজায়ার, সে কন্টাক্ট চাচ্ছে হাজবেন্ডের কাছে পাচ্ছে, খুবই স্বাভাবিক। চাকরিজীবী হাজবেন্ড হলে তো ওয়াইফের মধ্যে এই জিনিসটা পাওয়া খুবই স্বাভাবিক। আপনারা একটু দেখবেন, আর সেটা যেটা রিয়াকশনটা থাকবে সেটা কি বললাম, অ্যাকসেপ্টিং থিংস দেয়ার আর উইথড্র ফ্রম রিয়েলিটি, এই বিষয়গুলো দেখবেন। আর গাদি গাদি জায়গা আছে, আমি এই মেডিসিনটা আরেকটু পড়াতে চাই। আমি যদি সুযোগ হয় কালকে ক্লাস নেওয়ার সম্ভব হয় না, পরশু দিন আমি আবার করবো, অথবা নেক্সট আমি করবো, দু একটা ক্লাস নেব, যাতে মেডিসিনটা আপনারা হর হামেশা ইউজ করতে পারেন।